রেকর্ডিং স্টার্ট হ্যাঁ করলাম। হ্যাঁ এবার ব্যাপারটা হচ্ছে যখন আমরা ওয়ার্ডপ্রেসে কাজ করব, তো ওয়ার্ডপ্রেসের অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে ডাব ওয়ার্ডপ্রেস .org, .org। ঠিক আছে? হুম। WORDPRESS .org। অ্যাকচুয়ালি wordpress.com রয়েছে আর .org রয়েছে। .comটা হচ্ছে কমার্শিয়াল। wordpress.com কখন ঢুকেছো? না। এটা ও হচ্ছে হ্যাঁ, ওটা ঢুকেছি। ওটা হচ্ছে এটা দেয়, ইয়েস। ওখানে ডাইরেক্ট বানাতে দেয়। এটা হচ্ছে wordpress.com, যেটা বেসিক্যালি কী করছে, এরা ক্লাউড সার্ভিস প্রোভাইড করে এখান থেকে। হুম। যেটা হোস্টিং এরাই দিচ্ছে, ক্রিয়েশন সমস্ত কিছু এদের এখান থেকে আমরা করতে পারি। এই হচ্ছে এদের অফার, যেটা ইউজ করা যেতে পারে। 6 GB স্টোরেজ, 13 GB স্টোরেজ হিসেবে মোটামুটি আলাদা আলাদা সাইটের জন্য অপশানস দিয়ে রেখেছে। কিন্তু আমরা যদি চাই যে আমাদের নিজস্ব হোস্টিংয়ে আমরা এটাকে ইউজ করব, তাহলে সেক্ষেত্রে আমাদের wordpress.org এর মধ্যে গিয়ে গেট ওয়ার্ডপ্রেস করে আমরা এখানে হ্যাঁ, ইনস্টলার একটা ফাইল প্যাকেজ পেয়ে যাই, ইনস্টল হবে। হ্যাঁ, ওটা ঠিক আছে? মনে আছে। আমরা এটা ইনস্টলার হ্যাঁ। পেয়ে যাই। এবার এই ইনস্টলারটাকে নিয়ে মানে কাস্টমাইজ মানে সেট আপ করা, এটা এখনকার ডেটে করা যায়, অসুবিধা নেই। কিন্তু আমরা সেটা যে কোনো সার্ভিস প্রোভাইডারের ক্ষেত্রে হোক বা যে কোনো সার্ভারেই হোক, তুমি ওয়ার্ডপ্রেস অটো ইনস্টলার পেয়ে যাবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে না, আমি তো ওটা এসি ডক্সে গিয়ে ফেলে দিতাম। হ্যাঁ, সেটা স্যাম্পেল সেটা করতে সেটা হ্যাঁ। আলাদা ব্যাপার, সেটা একটা ব্যাপার। সেটা ছাড়াও জেনারেলি আমরা এটাও করে থাকি যে আমরা যে কোনো ওয়েব হোস্টিংয়ে গিয়ে আমরা ওখানে ইনস্টলার পেয়ে যাই। সেই ইনস্টলার দিয়ে আমরা যদি ইনস্টল করে নিই না, আমাদের কিছু অটো সেট আপ হয়ে যায় তাড়াতাড়ি, এবং হলে অসুবিধা তো নেই, কারণ হয়ে যাওয়াটা ভালো। তো সেই কারণের জন্য আমরা এখানে এটাকে ব্যবহার করছি, এই ডাব্লিউপি লোকাল বা লোকাল ডাব্লিউপি। এটা বেসিক্যালি ওই একই ব্যাপার, যেখানে আমাদের এই যে সলিউশনসটা যেটা আমরা ম্যানুয়ালি ডাউনলোড করতাম, সেটার জন্য আমরা এখানে একটা প্রিবিল্ড সিস্টেম পেয়ে যাচ্ছি, যার মধ্যে ইনবিল্ড আমাদের মাইএসকিউএল সেট আপ রয়েছে, পিএইচপি সেট আপ তো অবশ্যই রয়েছে। এছাড়া ডাব্লিউপি সিএলআই বলে একটা অপশানস রয়েছে, যেখানে ওয়ার্ডপ্রেস রিলেটেড আরও অনেক সার্ভিসেস যেগুলো দরকার পড়ে সেগুলো মোটামুটি রয়েছে। তবে আমরা প্রথমত এখানে প্লাস সাইনের উপর ক্রিয়েট নিউ সাইট অপশানসে যাব। এবার এখানে কী হচ্ছে, আমরা আমাদের প্রজেক্ট নাম দিতে পারি। তো আমি আপাতত এখানে প্রজেক্ট নাম তোমার নামই দিচ্ছি, না, প্রথমে CHIRAN। প্রথমে প্রথমে প্রেস করবো ক্রিয়েট ফাইলে, তাই তো? হুম। আচ্ছা, wordpress.org যেটা ইনস্টল করলাম, ওটা আমার ওটা কাজে ওটা লাগবে ইনস্টল এখানে? করে, ওটা এখন ইনস্টল করিনি আমি। এটা আমি ডাউনলোড করিনি, ইনস্টলও করিনি। আচ্ছা, এটা কি করতে হবে না, নাকি আপনি না না, জাস্ট এটা এটা বললেন? করতে লাগবে না, এটা জাস্ট আমি তোমাকে দেখিয়ে রাখলাম। চাইলে করতে পারি, যদি বলো এটারও একটা ইনস্টলেশন প্রসিডিওর আমি দেখিয়ে দেবো এটার পরে। ওটা সেটাও লোকাল হোস্ট দিয়ে তারা দেখিয়ে দেবেন, মানে হ্যাঁ, মানে ডাব্লিউপি লোকাল দিয়ে দেখিয়ে দেবেন, ঠিক আছে? ওটা ওকে। ওটা ডাব্লিউপি লোকাল। দেখো, আমি জ্যাম্প ইউজ করি না প্রথমত, ঠিক আছে? জ্যাম্প ওয়াম্প আমি ইউজ করি না, কারণ জ্যাম্প ওয়াম্প এই মুমেন্টে ইউজলেস কমপ্লিটলি। ওকে। আর বিশেষ করে যখন ম্যাক ইউজ করছো, তো সেই সময় তো জ্যাম্প ওয়াম্প ইউজ করার বেকারই কমপ্লিটলি। তো সেই কারণে আমি ইউজ করি সিস্টেম, যেখান থেকে আমি প্রপারলি একটা প্রপার অ্যাপ্লিকেশান বিল্ড করতে পারবো ইজিলি। ওকে, ক্রিয়েট নিউ সাইট। ওখানে গিয়ে সাইটের নাম দিলেন, তারপরে? এবার এখানে হোয়াটস ইউর সাইট নেম, আমি এখানে তোমার নামই আপাতত বসালাম, চিরন্তন বলে, হুম। ঠিক আছে? হুম। তাহলে আমাদের সাইটের ডোমেন নেম এখানে একটা কাস্টম ডোমেন নেম ক্রিয়েট হয়ে যাবে, যেটা হচ্ছে চিরন্তন অটোমেটিক্যালি, ডট লোকাল। ওকে। চিরন্তন ডট লোকাল, যেখানে আগে কী হতো তোমার ওই লোকাল হোস্ট স্ল্যাশ অনেক কিছু আসতো, সেটা ঠিক ভালো লাগতো না। তো এইটা একটা ডোমেন নেম কনফিগারেশন হয়ে গেল, এবং অবশ্যই একটা ফোল্ডার পাথও সেট হয়েছে এর নিজস্ব রুট ডিরেক্টরিতে। এবার এখানে নেক্সট করলাম, কন্টিনিউ করতে এখানে প্রেফার্ড অপশান দিয়েছে আর এখানে কাস্টম অপশান দিয়েছে। এবার কাস্টম অপশানসে গেলে পরে আমরা এখানে পিএইচপির এনভায়রনমেন্ট কী কী আছে সে সমস্তগুলো লোড হবে, তাতে হয়তো একটু সময় নিতে পারে। যে যে জিনিসগুলো রয়েছে, লোডিং বলে অপশানস দেখাচ্ছে, তা আশা করি এবার লোডিং হয়ে গেছে। তো এখানে আপাতত আমার সিস্টেমের মধ্যে 8.2.29
আচ্ছা, বলে আমার কন্টিনিউ মানে পরে প্রেফার আর কাস্টম এই দুটো অপশন আসবে তাই তো? হ্যাঁ প্রেফার আর কাস্টম অপশন আসছে। এইখানে হচ্ছে ওয়েব সার্ভার আমি কি নেব, NGINX, ঠিক আছে, NGINX এর সার্ভার। আর এখানে ডেটাবেসে 8.0.35, এই হচ্ছে আমার MySQL, ঠিক আছে, এই হচ্ছে দাঁড়া, সলিউশনস। আর দাঁড়া কি দেবো আমি পিএইচপি ভার্সন লিখে নিই একটা সেকেন্ড। কাস্টম পিএইচপি ভার্সনটা থাকবে এটা, ঠিক আছে এই, আচ্ছা হলো। আর আচ্ছা, ওয়েব সার্ভার কি কাজ করে একটু বলে দিন। ওয়েব সার্ভার হচ্ছে যার মধ্যে আমাদের পিএইচপি অ্যাপ্লিকেশনটা এটা চলছে, মানে পিএইচপি এনভায়রনমেন্টটা যখন কম্পাইল করে রান করে তখন সেটা একটা সার্ভার এনভায়রনমেন্টের মধ্যে চলে, আর সেই সার্ভার এনভায়রনমেন্টটা ক্রিয়েট করছে NGINX। আচ্ছা, আমাদের কাছে জেনারেলি পিএইচপি এনভায়রনমেন্ট চালাবার জন্য দু রকমের এনভায়রনমেন্ট আমরা পাই, একটা হচ্ছে অ্যাপাচি এনভায়রনমেন্ট আর একটা হচ্ছে NGINX এনভায়রনমেন্ট। অ্যাপাচি এনভায়রনমেন্টটা পুরোনো প্রসেস, আর NGINXটা হচ্ছে নতুন প্রসেস। এবং NGINX ডেটাবেস মাইস্কিউএল। আর NGINXটা অনেক বেশি মডার্ন এবং যার জন্য ফাস্ট, এটা ফাস্ট কম্পাইলেশন হয় সার্ভারে। এবার এইটাই হচ্ছে আমাদের মোটামুটি অপশানস কাস্টম যদি করি, কিন্তু প্রেফারডে যদি যাই প্রেফারডেও ওই একই জিনিসই দেখাচ্ছে যেটা আমরা ওখানে দেখাচ্ছিলাম, ঠিক আছে, ঠিক আছে। ওই জিনিসটাই এখানে দেখাচ্ছে। তাহলে এখানে নেক্সট করে দিচ্ছি। এবার হচ্ছে কি ওয়ার্ডপ্রেস অ্যাডমিনের ইউজার নেম, আর তারপরে হচ্ছে পাসওয়ার্ড, যেহেতু আমরা এখন ডেভেলপমেন্ট করবো তার ডেভেলপমেন্ট পাসওয়ার্ড, আর প্লাস এখানে একটা অ্যাডমিন ইমেল আইডি দরকার পড়ে, বাট আমাদের তো এটা যেহেতু লোকালি কাজ হবে তো এই মুমেন্টে আমার কোনো ইমেল আইডি লাগবে না, যা এখানে দিয়ে রেখেছে তাই ঠিক আছে। আমি এখানে ইউজার নেম দিচ্ছি অ্যাডমিন, ওকে, অ্যাডমিন অ্যাডমিন বলে ইউজার নেম দিচ্ছি, আর পাসওয়ার্ডই দিচ্ছি, সিম্পল, ঠিক আছে, পাসওয়ার্ড অ্যাডমিন অ্যান্ড পাসওয়ার্ড সিম্পল দিলাম, দিয়ে নেক্সট করে দিলাম। ও আমাদের স্যাম্পের সেটআপের মতনই যেরকম করেছিলাম। জ্যাম্পের সেট আপ যেটা করেছিল সেটার থেকে অনেক বেটার, কারণ জ্যাম্পে গিয়ে তোমাকে ডেটাবেস ক্রিয়েট করতে হতো, তারপরে তোমাকে স্টেপ বাই স্টেপ সমস্ত সেট আপগুলো দিতে হতো। আচ্ছা, এবার আমার এটা ইনস্টল হয়ে যাবে তো? কোনো কিছু সুডো মুডো করতে হবে না তো স্যার? সে পরে যদি দরকার পড়ে তখন, এখন আপাতত দাঁড়া, না। আমি এখনই করে দিচ্ছি। নতুন বলে মারি, কাস্টমে যাই, সিলেক্ট পিএইচপি ভার্সন দেব 8.2.29। অপশনটা কোথায় যাবে? যা আছে যেটা পেপার যেটা দেখাচ্ছে মডার্ন লাস্ট সেটাই করে নাও। পেপারটা কিছু না কিছু তো আছে। না, কিছুই ছিল না, ফাঁকা ছিল। ঠিক আছে, আমি করলাম, কন্টিনিউ দিলাম, ওয়ার্ডপ্রেস নেমে অ্যাডমিন দিলাম, আর ওয়ার্ডপ্রেস পাসওয়ার্ড দিলাম কি। আচ্ছা, এখানে আমার ওয়ার্ডপ্রেসে ইমেলটা যা দেওয়া আছে তাই থাকবে তাই তো? হ্যাঁ যা আছে তাই থাকবে, জাস্ট আমরা পরপর করে ক্রিয়েট করে নেবো। পাসওয়ার্ড, ওকে। অ্যাডেড সাইট মেরে দিয়েছি আমি, অ্যাডেড সাইট আমার টার্ন চলছে, হচ্ছে। ঠিক আছে, তারপরে বলুন। এবার হয়ে গেলে পরে এবার আমাদের অ্যাপ্লিকেশান সেট আপ কমপ্লিট, যেটা অটোমেটিক্যালি এখান থেকে ডাউনলোড করে ডেটাবেস ক্রিয়েট করে দিয়েছে। এবার ব্যাপার হচ্ছে কি, এই যে জিনিসটা যেটা আমি করছি, এই সেট আপটা ভেবো না যে এটা আমি করছি, এইটা যারা ওয়ার্ডপ্রেস ডেভেলপার, যারা বড় বড় কোম্পানিতেও যারা কাজ করছে তারাও এই প্রসেসেই কাজ করছে আজকের ডেটে, ঠিক আছে। কারণ ওয়ার্ডপ্রেস কনফারেন্সে আমি যাই, তো সেখানেও আমি অনেক যারা ডেভেলপার্স আছে সিনিয়র লেভেলের, তারাও এইটাকে প্রেফার করছে এবং রেকমেন্ডও করছে। হয়ে গেছে। এবার কথা হচ্ছে স্যার, চিরন্তনের সিটা ক্যাপিটাল দিয়েছি আমি, অসুবিধা নেই তো? চিরন্তনের সি কোথায় ক্যাপিটাল দিয়েছি? না, আমারটা হ্যাঁ কিন্তু তুমি মানে আমি যেটা বানালাম। হ্যাঁ সেটা দিয়েছো, কিন্তু তোমার ডোমেনটা যখন হবে সেটা চিরন্তন ডট লোকাল হবে, স্মলই হবে আশা করি। ছোট হাতেই আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা হ্যাঁ এবার এখানে ওপেন সাইট আর ওয়েব WP অ্যাডমিন দুটো অপশানস দেখতে পাওয়া যাচ্ছে। একদম। এবার ওপেন সাইট করলে দেখো এই হচ্ছে তোমার সিম্পল সাইট যেটা এসে গেল, ঠিক আছে। আচ্ছা, আমাকে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে হলো না, যেটা আমি না ডাউনলোড করতাম সেটা আমার ডাউনলোড প্যাকেজ কিছু লাগবে না। না, উইদাউট এনি ডাউনলোড এনি সেট আপ, এখানে সমস্ত ডেটাবেসের সেট আপও এসে গেছে, কারণ এখানে তোমার ডেটাবেস রিলেটেড যা দরকার সমস্ত ডেটাবেসের টেবিল ফেবিল সব ক্রিয়েট হয়ে গেছে এখানে, ঠিক আছে। এইটা হচ্ছে সব থেকে বেটার সুবিধা যে আমার এখানে কিছু করতে লাগছে না, এভরিথিং সেট আপ
অলরেডি আগে থেকে হয়ে বসে আছে। এবার এখানে ডাব্লিউপি অ্যাডমিনে যাচ্ছি এবং এখানে অ্যাডমিনে গিয়ে এখানে অ্যাডমিন অ্যাডমিন আর পাসওয়ার্ড পাসওয়ার্ড এখন আপাতত এবং রিমেম্বার মি করে আমি এখানে লগ ইন করে যাচ্ছি। ওকে, তো এই হচ্ছে আমাদের বেসিক সেট আপ যেটা আমরা করে থাকি। সেটা আমরা লোকালে যখন কাজ করছি তখন লোকালের জন্য, আর যখন আমরা ওয়েবসাইটে কাজ করবো তখন ওয়েবসাইটের জন্য। ঠিক আছে, চলে আসছে হ্যাঁ। এবার ব্যাপারটা হচ্ছে আমি যদি এইভাবে যদি কাজটা শুরু করি তাতে সুবিধা কি অসুবিধাটা কি, এবার এটাই হচ্ছে প্রথম কথা, যে এইভাবে কাজ করার সুবিধাটা কি আর অসুবিধাটা কি। আজকে ব্যাপারটা হচ্ছে কি ওয়ার্ডপ্রেস থেকে মাইগ্রেট হয়ে যায় ইজিলি। ঠিক আছে, যদি আমাদের কোনো কিছু যদি মাইগ্রেট করতে লাগে একটা ওয়ার্ডপ্রেস সাইট থেকে আরেকটা ওয়ার্ডপ্রেস সাইট মাইগ্রেশন তাড়াতাড়ি হয়ে যায়, এবং তার জন্য এখানে মাইগ্রেশন টুল রয়েছে। মানে টুলসের মধ্যে গিয়ে এখানে ইম্পোর্ট বলে অপশানস যদি করি, ঠিক আছে, এখানে অনেক রকমের অপশানস রয়েছে। এখানে এই যে ওয়ার্ডপ্রেস যে প্লাগইনস রয়েছে ইনস্টল, এটা যখনই আমরা করব তখন কী হচ্ছে এইখান থেকে আমরা এক্সপোর্টেড যে ফাইলগুলো থাকে সেগুলোকে আমরা ইম্পোর্ট করে নিতে পারি ইজিলি। যদি কোনো সাইটের মানে যেটা লাইভ আছে, যে লাইভ সাইটটাকে তুলে নিয়ে আমাদের কাজ করতে হবে, তাহলে আমরা কি করতে পারি ওই পার্টিকুলার ওয়েবসাইট মানে যেটা কিনা অলরেডি লাইভ আছে সেখান থেকে আমরা ডাইরেক্টলি তার ডেটাবেস তার সমস্ত ডেটাগুলোকে তুলে নিয়ে আসতে পারি উইদাউট এনি এক্সট্রা এফোর্টস। কারণ এইটাতে সুবিধাটা কী হয়, মনে করো একটা লাইভ ওয়েবসাইট রয়েছে যেটা ওয়ার্ডপ্রেসে বানানো, এবার তোমাকে যদি বলা হয় যে তুমি ওটার উপর রিডিজাইন করো বা কোনো কাজ করো, তখন তুমি কি চাইবে? তুমি কি ওই লাইভ সাইটের উপর কাজ করবে? সেটা তো সম্ভব নয়, কেউ করতেও দেবে না, তাই না? তখন সেক্ষেত্রে আমরা এটাকে কী করতে পারি, তখন আমরা এই জিনিসটাকে আমরা লোকালি কাজ করব। তো লোকালি কাজ করতে গেলে আমাদের এখানে ইম্পোর্টস অপশান থেকে আমরা এই ওয়ার্ডপ্রেসের যদি সাইট হয় তাহলে সেটা আমরা ওয়ার্ডপ্রেসের যে প্লাগইনস আছে এটাকে আমরা ইম্পোর্ট অপশান নেব, যেখান থেকে আমাদের পোস্ট, পেজেস, কমেন্ট, কাস্টম ফিল্ড, ক্যাটাগরি এই সমস্ত টাইপের যদি কিছু থাকে সেই ডেটাগুলোকে তুলে আনতে পারে ইম্পোর্টের মাধ্যমে। তো সেই কারণে প্রথমে আমাদের করতে হয় কি এক্সপোর্ট করতে হয়, তারপরে আমরা ইম্পোর্ট করি। তো মানে এখানে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি এক্সপোর্টারের মধ্যে গেলে পরে আমাদের যে কন্টেন্টসগুলো রয়েছে অল কন্টেন্টস করে এক্সপোর্ট করলে পোস্ট, পেজ, মিডিয়া এন্ড এক্সপোর্ট করে একটা ফাইল হবে, সেটাকে আমি সেই ফাইলটা থাকবে। তখন আমরা এখানে কি করব, এই ইম্পোর্ট করে এখানে ওই ফাইলটাকে আমরা দেবো, দিলে আমি আপনাকে ফাইলটা পাঠিয়ে দেবো, আপনি ওইটাকে নেবেন, নিয়ে টুলস থেকে এখানে ইম্পোর্ট করলে আমার প্রজেক্টটা আপনার কাছে রান হয়ে যাবে। এবার ওই ফাইলটা দেখে যত ওই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের যার রিসোর্সেস ছিল যা ইনস্টল করেছে সব আপনার অটোমেটিক্যালি হয়ে যাবে, সব কিছু টেনে নেবে, টেনে নিয়ে অটোমেটিক্যালি একটা সেট আপ করে নেবে। ঠিক আছে, সব কিছু হয় না, যদিও সব কিছু একবারে সেট আপ করা যায় না, কিছু কিছু প্রবলেম থেকেই থাকে, তবুও যতটা সম্ভব হয়ে যায়। ঠিক আছে, কিছু ম্যানুয়ালও করতে হয়, সব কিছু অটোমেটিক হয় না। তো এবার ব্যাপারটা হচ্ছে কি এইখানে হয়ে যাওয়ার পরে অ্যাকচুয়ালি আমরা ওয়ার্ডপ্রেস কিসের জন্য ব্যবহার করে থাকি? ওয়ার্ডপ্রেস জেনারেলি আমরা দুটো পার্টে কাজ করি, দুটো কারণে আমরা কাজ করি। কি ওয়ার্ডপ্রেসের জন্য আমরা যে ডিজাইনটা করব সেই ডিজাইনটা যাতে আমাদের খুব ইজিলি করা যায়। ঠিক আছে, কোনো মনে করো আমাদের একটা কুইক একটা ওয়েবসাইট লঞ্চ করতে হবে, তাহলে সেক্ষেত্রে আমরা যে কোনো একটা কুইক ওয়েবসাইট লঞ্চ করার জন্য আমরা তার ডিজাইন করতে পারি, এবং সেই ডিজাইন করার জন্য ধরো এটা এই যে সাইটটা দেখতে পাচ্ছ, এই সাইটটা সিম্পল সাইট, বাট ওয়ার্ডপ্রেসে বলে এটা করতে বেশি দিন সময় লাগেনি আর বেশি কোনো সময় লাগেনি। বলো এই সাইটটার কীরকম ফাস্ট কীরকম লাগছে? একটা ডিজাইন হয়েছে, ডিজাইনের কথা বলো না, ডিজাইন এটা কাস্টমার যেমন চাইছে তেমন হয়েছে। হ্যাঁ বুঝেছি, ঠিক আছে, এবার তার মধ্যেও ভিডিও দিয়ে ইন্টারঅ্যাক্টিভ করার চেষ্টা করেছি। হয়ে গেছে, ঠিক আছে, তো এটা হচ্ছে কাস্টমার রিকোয়ারমেন্ট। এবার বুঝতে পেরেছি। আর একটা সাইট দেখাচ্ছি আপনার লার্নার, হ্যাঁ এটা লার্নার, এটা আমি দেখেছি আগে, এটা খুব ভালো, ইউআইটা ভালো। ঠিক আছে, এবার এইখানে এই ডিজাইনটার এর উপরে বেস করে কি হলো, এসইও স্কোর, পাওয়ার বাই ওটা চলে আসছে। এগুলো কোথা দিয়ে আসছে? এটা হিডেন দেওয়া নেই, এটা চলে আসছে।
না এগুলো তো আসার কথা ছিল না। এটা হচ্ছে ওই প্লাগইনসের জন্য আসছে। এখানেও দেখানো শুরু করেছে। সবকটাই দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা, দেখি তো এটা পাবলিকেরই দেখাচ্ছে কিনা। যদি পাবলিকেরই না দেখায় তাহলে প্রবলেম নেই। এই সাল স্যার 65 স্কোর করেছে না একসাথে, গুড গুড। খুব বাজে। আহ, এই জিনিসটাকে অফ করতে হবে। সবার প্রথমে আপনার ছবিটাকে চেঞ্জ করতে হবে। না ভাই, চেঞ্জ করা যাবে না। কি সুন্দর কত ছবি এসে গেছে এখন, একটা কবেকার একটা সেই ছবি তুলে সেটাই দিয়ে রেখেছে। লোক তো চেঞ্জ হচ্ছে না তাই জন্য। বলো। এখন ছবি দিলে পরে আরও বুড়ো হয়ে যাচ্ছি, শেষে বুড়ো ছবি বসবে। ম্যাচের ম্যাচুয়ার লাগবে। কেন ওই সময় ম্যাচুয়ার লাগছিল না? না ওইটা কেমন মানে মনে হচ্ছে যে কলেজ স্টুডেন্ট সবাই পাস আউট হয়েছি আমি। তাই? একদম একদম ওরকম লাগছে। ভালো তো, কলেজ স্টুডেন্ট পাস আউট হয়েছে। যদি ওটা 2020-ই ছবি হবে। 2020-তে আপনি সবাই পাস আউট ছিলেন? আমি 2020-তে পাস আউট হতে পারি? তাই তো স্বাভাবিক ব্যাপার, আপনি তো বলেছিলেন সেটা, ঠিক ঠিক ঠিক। 2020-ই ছবি ওটা, ওগুলো। তাহলে দেখতে হবে কোথায় কী করা আছে, কিন্তু এটা আচ্ছা দেখা। একটা কথা বলবো আমি হুম আপনাকে। হুম। বলছি আমার কাছে একটা ডিজাইন রয়েছে, আর সেটা আপনি তো এখন এখন আমাকে কি দেখাবেন? যে এখন এখন কাস্টমটা ডাইরেক্ট ন্যাপার পিএইচপি ওখান থেকে তো ডাইরেক্ট শুরু করবেন। শুরু করব, কিন্তু এখনই করছি না, স্টেপ বাই স্টেপ। আগে প্রথমে স্ট্রাকচারটা বোঝাই। আচ্ছা ঠিক আছে। কারণ না আমি এই কারণে জিজ্ঞেস করলাম। হ্যালো। ব্যাপারটা কি হলো স্যার? কারেন্ট চলে গেছে। ও ওকে, দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো বেসিক্যালি আমরা যখন স্টার্ট করব সমস্ত কিছুই দেখাবো এখানে। বেসিক্যালি প্রথমে স্ট্রাকচারটা বুঝতে হবে যে ওয়ার্ডপ্রেসের স্ট্রাকচারটা কী এবং কোন স্ট্রাকচারে আমাদের কাজ হচ্ছে। ডেটাবেস হুম, স্ট্রাকচারটা এখানে কিছুটা ম্যাটার করে। তো কারণ মেনলি ব্যাপারটা হচ্ছে কি, ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সিস্টেম, যে হুম, সিস্টেমটাকে আমরা আমাদের ইচ্ছা মতন ওটাকে এক্সটেন্ড করতে পারি, বাড়াতে পারি। তো এবার ব্যাপারটা হুম, হচ্ছে কি, এইখানে সিস্টেমটাকে বাড়াতে গেলে আমাদের কীভাবে কাজ করতে হয়। এখানে দুটো জিনিস মেনলি রয়েছে। এক হচ্ছে আমাদের থিম, যেটা অ্যাপিয়ারেন্সের মাধ্যমে আমরা হুম, পাচ্ছি। আর একটা হুম, হচ্ছে হুম, হুম। প্লাগিনস। এই দুটো হচ্ছে মেন। প্যাকেজ, হ্যাঁ হ্যালো। হ্যাঁ 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 হ্যাঁ, একটা হচ্ছে থিম একটা হচ্ছে প্যাকেজ। আমি যখন ওই এটা করেছিলাম এলিমেন্টটা তখন আমি এগুলো স্টাডি করেছিলাম। হুম। দুটো এই যে দুটো জিনিস নিয়ে মেনলি এটা চলছে। হ্যাঁ এই দুটো জিনিসের উপর বেস করে মেনলি আমাদের
এই ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টটা হচ্ছে। কিন্তু এবার ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টকে আমরা কত রকমভাবে ইউজ করতে পারি? দেখো, ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট হচ্ছে কি, এটা একটা ইটসেলফ সবথেকে বড় এবং সবথেকে ভালো ওয়েব অপটিমাইজেশনস দিচ্ছে। সবথেকে বড় এবং ভালো ওয়েব অপটিমাইজেশনস বলতে বেসিক্যালি আমরা যদি একটা ওয়েবসাইট যদি বানাচ্ছি, আহ, যেটা অনলাইনের জন্য, সেই ওয়েবসাইটটা প্রপারলি যাতে আমাদের সার্চ ইঞ্জিনে যাতে লিঙ্কড হয়, ঠিক আছে, সেটার জন্য কমপ্লিটলি যা যা ইমপ্লিমেন্টেশনসের দরকার সমস্ত তার ইমপ্লিমেন্টেশনস, তার জন্য প্রপার এসইও করার জন্য প্রপার প্লাগইনস এর ভেতরে রয়েছে, ঠিক আছে, এক্সেবারকার প্লাগইনস রয়েছে। এবং এই যে প্লাগইনসগুলো রয়েছে, এই প্লাগইনসগুলোই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের সাইটটাকে ঠিক করে দেয় যে আমাদের সাইটটা কোথায় কোথায় পাওয়া যেতে পারে। যেমন মনে করো, আমরা যদি নর্মালি অন্য কোনো সাইট যদি ডিজাইন করি, তাতে আমাদের এসইওর ব্যাপারটাতে আমরা অতটা এক্সপার্ট নাও থাকতে পারি, ঠিক আছে, কিন্তু এই ক্ষেত্রে আমাদের এসইওর ব্যাপারে আমাদের খুব একটা এক্সপার্টিস না থাকলেও আমাদের ওয়েবসাইট লঞ্চ করার পরে আর কয়েকটা জায়গায় আমরা লিঙ্ক করে দেওয়ার পরে কিন্তু সাইটটা অটোমেটিক্যালি এসইও রিলেটেড যা যা দরকার, ঠিক আছে, সমস্ত কিছু কিন্তু ওই যে প্লাগইনস আমরা ইউজ করি সেটার মধ্যে থাকে এবং তারা আমাদের হয়ে সেটা করে দেয়। যেমন কি না, আজকে আমার ডেটে, আজকে আমার কেন, যে কোনো লোকের ওয়েবসাইটে গুগল সার্চ ইঞ্জিন থেকে ডাইরেক্টলি ভিজিট হয়? ভেবে দেখো তো। গুগল সার্চ গুগল ইঞ্জিন থেকে সার্চে ডাইরেক্ট ভিজিট, হ্যাঁ হয়তো না, গুগল সার্চে হয় না, দিলে কোনো ওয়েবসাইটে চলে গেলে হয় না, আপনি কেন হয় হবে না। না স্যার? কারণ এখন কেন হবে না? হয়তো। না, এখন হয় না। এখন কোনো সাইট থেকে ডাইরেক্টলি সার্চ ইঞ্জিনে ভিজিট হয় না 2025-এর পর থেকে। যেমন একবার এক্সাম্পল দেখান, আপনি একটা একটা খুলুন, আপনি যান, একটু যেতে চান, গুগলে যান, একটা দেখান। দেখো, আমি এখানে আমার নাম সার্চ করছি, ঠিক আছে। না ওটা না, আপনি এথা সার্চ করুন, আপনারটা না, এথা সার্চ করুন। কিসে? এথার ব্যাক করুন, ATHER ETH ATHER এথার, হ্যাঁ এবার মারুন এথারে, ওই যে দেখুন প্রথম নামটা আসছে দেখুন, ঠিক এটা আছে। তো ডাইরেক্ট চলে এলো তো। এটা ডাইরেক্ট আসছে, কী হচ্ছে, আমি যখন কোম্পানির নাম দিয়ে সার্চ করছি তখন। কিন্তু যদি আমার সার্ভিস দিয়ে যদি বলা হয়, ঠিক আছে, আমি যে ওয়েবসাইট ডেভেলপমেন্ট বা মানে আমি এই যে চাইছি ট্রেনিং, যে এরকম, আমি একটা চাইছি যে আমার একটা ওয়েবসাইট, একটা কোম্পানি আছে যে ফেব্রিক বাড়িতে এসে রং করে দেয়, তো যারা যারা না রং করে তাদের সবার কন্ট্যাক্ট চলে আসবে, তাই তো? না, স্পেসিফিক্যালি কারোর আসবে না। সবার আসবে না। মেন ব্যাপার হচ্ছে, দেখো, আজকে যদি কিনা মনে করো তোমার যেটা রিকোয়ারমেন্ট আছে, তুমি তো সেটাই সার্চ করবে না গুগলে। তো এবার মেন ব্যাপার হচ্ছে, তুমি যখন গুগলে সার্চ করবে তখন গুগলে সার্চ করবে কি, যে আমি ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট শিখতে চাইছি। তো ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট যখনই তুমি শিখতে চাইছো, তাহলে ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট কারা কারা শেখাচ্ছে তোমার লোকেশন বা আশেপাশে অনলাইনে, এবং কার রেকমেন্ডেশনস ভালো, সেই হিসাবে কী হচ্ছে, তোমাকে একটা গুগল তোমাকে রেকমেন্ড করবে। এবার তার জন্য যে ওয়েবসাইট পেজেস আমার কাছে রয়েছে বা তার মধ্যে যা কন্টেন্ট রয়েছে, সেই কন্টেন্ট অনুযায়ী দেখে বুঝে আমার সাইটটা আরও অনেকের সাইটের সঙ্গে দেবে আমাকে, মানে তোমাকে বা যারা খুঁজছে। তো এটা 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 এবার এটাতে, হ্যাঁ, এবার ওটাই হচ্ছে এসইওকে ম্যানিপুলেট করছে। এবার ওই যে কাজটা, ওই কাজটা যদি আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে যদি না করতে পারি না, তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইট কোনোভাবেই আমরা ওয়েবসাইট থেকে বিজনেস পাবো না। এবার ব্যাপার হচ্ছে কি, আমার ওয়েবসাইট থেকে কেন বিজনেস পাচ্ছি, মানে আমার ওয়েবসাইট থেকে অলরেডি লোক আসছে, ট্রেনিং করাচ্ছি, একটাই কারণে, যেহেতু আমার এসইওটা রয়েছে। এবার এই যে এসইওটা রয়েছে, এই এসইওর জন্য আমাকে বিশেষ কিছু যে খাটতে হয়েছে তা কিন্তু নয়। জাস্ট আমি আমার সাইটের যে কন্টেন্ট রেডি করেছিলাম এবং তার জন্য কি কিওয়ার্ড ডেসক্রিপশন যা যা দরকার, সেই হিসাবে আমি কিছুটুকু কাজ করে দিয়েছি, যাতে কি হয়েছে, এআই ও কিওয়ার্ড জেনারেট করে দিচ্ছে না? এআই করে দিলেও এবার ব্যাপারটা হচ্ছে কি, এবার ঘটনাটা হচ্ছে সাইটে যে কিওয়ার্ড সার্চ হচ্ছে, সেই অনুযায়ী আমাকে এই সার্চ ইঞ্জিনে লিঙ্ক দেখাচ্ছে। কিন্তু অনেক লোক আছে কি, যখনই একটা সার্ভিস চেক করছে, ওই সার্ভিস রিলেটেড একটা এআই রিপোর্ট জেনারেট করে, ঠিক আছে। আর তারপরে এখানে কি হচ্ছে, আর একটা তুমি অপশানস দেখতে পাও, এখানে দেখো এআই মোড, ঠিক আছে। এবার এই এআই মোডে মনে করো কেউ হয়তো ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট সম্বন্ধে জানলো এআই মোডে গিয়ে,
এবার সঙ্গে বললো যে আমাকে একটা উম, ভালো ইনস্টিটিউটের রেকমেন্ড করো। তখন এআই হুম এআই মোড কী করছে, ও কিন্তু গুগল সার্চ ইঞ্জিন থেকে দেখে দিয়ে দিচ্ছে। হুম তাহলে বেসিক্যালি কী হচ্ছে, এখন গুগল আমাদেরকে ট্রাফিক দেওয়ার জন্য অনেক রকমের অপশানস রেখেছে। একটা ডিসকভারি অপশানস বলে একটা অপশান রয়েছে, যেটা মোবাইলের মধ্যে তুমি দেখতে পাবে। ডিসকভারি বলে একটা সেকশন রয়েছে, হুম যেখানে ওই সার্চের নিচেই একটা জায়গা রয়েছে, একটা সেকশন, যেখানে সার্চের মধ্যেই কিছু কিছু ওয়েবসাইট তোমার যেগুলো তুমি প্রেফার করো, সেই প্রেফারেন্স অনুযায়ী তোমাকে কিছু হাইলাইটস দিয়ে দেয়। ঠিক আছে। হুম প্লাস যদি তুমি জেমিনিতে বা এআইতে যদি তুমি কিছু লিখছো, সেটার এগেনস্টে তোমাকে ওর কিছু কন্টেন্ট দিলো, প্লাস তার সঙ্গে তুমি যদি মনে করো যে কাউকে খুঁজছো কোনো প্রফেশনালসকে, তাহলে তারও ইনফরমেশান দিয়ে দিচ্ছে এআই। এবার আচ্ছা এআই অপটিমাইজেশনসটাও কিন্তু একটা ইম্পর্ট্যান্ট পার্ট, যেটা প্লাগইনস করতে পারে, যেটা ওয়ার্ডপ্রেস করে। যে কারণে কী হচ্ছে, আজকের ডেটে যত আমার কাছে ট্রাফিক জেনারেট হচ্ছে, সেটা কিন্তু এআই এর মাধ্যম দিয়ে ট্রাফিক জেনারেট হচ্ছে। হুম এবং এটাও কিন্তু ওয়ার্ডপ্রেসের কারণেই হচ্ছে সম্ভব, কারণ এটা যদি আমি নর্মাল সাইট যদি ম্যানুয়ালি করতাম, তার জন্য আমাকে এআই এর মাস্টারি আমার থাকতে হতো, এই সরি এসইওর মাস্টারি আমার থাকতে হতো। ঠিক আছে। যেই তার পার্টটা আজকালকার দিনে এসইওটা একটু কম লাগছে। কিসে আজকালকার দিনে এসইওর পার্টটা তাহলে একটু কম লাগছে, মানে কম লাগছে না, বেশি লাগছে। হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যাঁ হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছ? হ্যাঁ আমার লাইন কারেন্ট এলো নাকি? না না, আমার কারেন্ট ফারেন্ট ঠিকই আছে। লাইটে করে গেছিল, বলছি যে মানে মোদ্দা কথা, এখন যারা নিজেরা সোলো ওয়েবসাইট বানাচ্ছে, হুম। তারা নিজেরাই এসইও করে নিতে পারছে, এসইওর জন্য আলাদা করে টিম লাগছে না এখন। এখন না কোনো কালই লাগে না, যদি কিনা ওয়ার্ডপ্রেস দিয়ে করা যায়, যদি ওয়ার্ডপ্রেস দিয়ে করা যায়। ঠিক আছে। ওকে ওকে। এবার ব্যাপারটা হচ্ছে, আমাদের এখানে দুটো কাজ করতে হয় ওয়ার্ডপ্রেসের কাজ করার জন্য। মেন হচ্ছে আমাদের থিম ডিজাইনিংটা শিখতে হয়, আর প্লাগইনস ডেভেলপমেন্ট শিখতে হয়। এছাড়া তো আমাদের কাছে প্রচুর অজস্র প্লাগইনস রয়েছে। এবার এখানে কী হচ্ছে, আমাদের থিম যখনই আমরা ওয়ার্ডপ্রেসের সম্বন্ধে পড়বো, তো ওয়ার্ডপ্রেস সম্বন্ধে পড়তে গেলে আমাদের ওয়ার্ডপ্রেস রিলেটেড লার্নিং developer.wordpress.org, এই যে সাইটটা আছে, শুধুমাত্র আমরা এইখানে গেলেই পাবো। এছাড়া আরও প্রচুর সাইট আছে থার্ড পার্টি, বাট সেখান থেকেও অনেক লার্নিং পাওয়া যেতে পারে। কিন্তু ওয়ার্ডপ্রেস রিলেটেড যদি আমাদের লেটেস্ট ইনফরমেশান বা লেটেস্ট ট্রেনিং নলেজ যদি পেতে হয়, সেটা developer.wordpress.org-এই পেতে পারি। এখন নেট প্রচণ্ড স্লো, খুলতে আপনার সময় অডিওটা লাগছে। ব্রেক হচ্ছে। আর কি বলবো, নেট স্লো, তাই ব্রেক করছে হয়তো। ঠিক আছে, 4G থেকে 5G-তে যাই।
হ্যালো। আমার লাইনটা কেটে গেছিল। হুম। তুমি কি এখন 2000 পাঠালে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে। তো ওই আমার নেটটা চেঞ্জ করলাম। হুম মেন হচ্ছে আমার এখনও কারেন্ট আসেনি। দুটো মোবাইল নেটওয়ার্ক ছিল, একটা 4G, এখন 5Gতে ঢুকলাম। স্ক্রিন শেয়ার আছে? হ্যাঁ, না বন্ধ হয়ে গেছে। ওকে। ওকে, দেখতে পাচ্ছ? হ্যাঁ। তো এখানে বেসিক্যালি কী হচ্ছে, এই ডেভেলপার ডট ওয়ার্ডপ্রেস ডট অর্গ, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কাছে সবথেকে বড় ওয়েবসাইট বা লার্নিং ওয়েবসাইট বলতে পারো। এইখানে কতগুলো প্রসেস আমাদের শেখা যায়, মানে শেখার প্রসেস রয়েছে। একটা হচ্ছে ব্লক এডিটার, তারপরে হচ্ছে থিম অ্যান্ড প্লাগিনস। এই যে ব্লক এডিটার যেটা রয়েছে, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি লেটেস্ট অ্যাডিশনস, ঠিক আছে? এই অ্যাডিশনসটা আমাদের এসেছে 2020 থেকেই। ওকে। এবং এই অ্যাডিশনসটা হচ্ছে বেসিক্যালি আমরা আমাদের যে ওয়েবসাইট, মানে এখন বর্তমানে যে সমস্ত আমরা ওয়েবসাইট দেখতে পাই ব্লক থিমের ওপর, হুম তার জন্য আমাদের ব্লক এডিটার এখানে মেন কাজ করছে। ব্লক এডিটারটা কীরকম? ব্লক এডিটারটা হচ্ছে যদি আমরা কোনো পেজ এডিট করতে যাচ্ছি, এখানে আমরা আগে থেকে প্রি রেডিমেড একটা ইউআই পেয়ে যাচ্ছি। সেই ইউআইটাকে ধরে আমরা আমাদের পেজের ডিজাইনটাকে বানিয়ে নিতে পারি। এটাই হচ্ছে ব্লক এডিটার প্রসেস। হুম আপাতত আমি এখানে কিছু সেট করব না। তো এখানে আহ, আমাদের এই যে কন্টেন্টটা দেখতে পাচ্ছি, এই কন্টেন্টটা হচ্ছে সিম্পল কন্টেন্ট, ঠিক আছে? বাট এইখানে যে প্রত্যেকটা যে পার্ট আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ব্লক কন্টেন্ট। তো এইখানে এবার ডিজাইনিংটা কীরকমভাবে হচ্ছে, আমরা এখানে থিমটা যখন ডিজাইন করি না, চাইলে আমাদের এখানে থিমসের মধ্যে গিয়ে কিছু থিম আমরা অ্যাস্ট্রা নিয়ে আমি সাধারণত অ্যাস্ট্রা নিয়ে কাজ করি, অ্যাস্ট্রা ইনস্টল করি। অ্যাস্ট্রা ইনস্টল করে কাজ করো, ঠিক আছে? বাট এখানে কোনো অ্যাস্ট্রা বা কোনো কিছুই আমাদের লাগবে না, কোনো থার্ড পার্টি কোনো থিমই লাগে না। জাস্ট আমাদের যা ডিফল্ট থিম রয়েছে সেই ডিফল্ট থিমটাকেই মডিফাই করে হুম 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 এইটা করা যায়, ঠিক ঠিক। এইটা বানানো হয়েছে, হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ঠিক, বানানো যায় বানানো যায়, ঠিক 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 আছে? এবং ঠিক। এতে কি হচ্ছে, আমাদের সাইটটা কিন্তু অনেক বেশি ফাস্ট হচ্ছে এই হ্যাঁ আমি এই এটা পার্টিকুলার এটা আমি কারণটাই, করেছিলাম, স্টাডি যখন করছিলাম দেখেছিলাম, ঠিক। ঠিক আছে? তো এই কারণের জন্য মেনলি আমাদের এখন কি করা উচিত, আমরা যখনই কোনো কাজ করব, আমরা জাস্ট আমরা থিম এডিটার, মানে এখানে কি হচ্ছে ব্লক এডিটার, এর উপরে বেস করে অ্যাকচুয়ালি আমরা কাজ করছি, ঠিক আছে? এবার ব্লক এডিটারে যে যা হচ্ছে, এখানে তুমি দেখবে যে লেফট সাইডে ব্লকস আমরা দেখতে পাচ্ছি। মানে যখনই আমরা এখানে কোনো পেজের মধ্যে যাচ্ছি, তখনই আমরা লেফট সাইডের মধ্যে আমরা ব্লকসগুলো দেখতে পাচ্ছি। এই জায়গাটা হচ্ছে আমাদের এডিটার পার্ট। আর হ্যাঁ এইখানে সেটা করবো। অ্যাকচুয়ালি এডিটার পার্ট বলতে এটাই হচ্ছে আমাদের মেন ক্যানভাসটা, আর এইটা হ্যাঁ হচ্ছে আমাদের এডিটিং পার্ট, যে হুম ব্লগটাকে নিয়ে তার কন্টেন্ট এডিট করতে যদি দরকার পড়ে সেটা আমরা এখান থেকে করব। হুম এই যে পুরো প্রসেসটা যেটা কাজ করছে এখানে, এই যে ব্লগ আইকন দিয়ে এইখানে যে তার এডিটার অপশানসটা, এই পুরো ব্যাপারটা কিন্তু ম্যানেজ হচ্ছে একটা প্লাগিনসের মাধ্যমে। এবং হুম অবশ্যই আমরা সেই প্লাগিনসটা যখন আমরা ক্রিয়েট করবো তখন আমরা সেই প্লাগিনসটা হবে। বাট এইখানে যখন আমরা ডিজাইন ক্রিয়েট করছি, এইখানে ডিজাইনিংয়ের মধ্যে রয়েছে HTML, হুম CSS, মানে CSS বলা ভুল, এখানে HTML ক্লাস অ্যান্ড জেসন, এই হচ্ছে এর ভেতরে মেন পার্ট। আর কিছু কমেন্ট লাইন, যেটার উপর আচ্ছা। বেস করে পুরো জিনিসটা রেডি হচ্ছে। এবার ওই যে কমেন্ট লাইন বা এক্সট্রা যে হাইডিং পার্টগুলো, ওগুলো অ্যাকচুয়ালি জেনারেট করছে একটা কম্পোনেন্ট বা ইউআই পার্ট। যে হুম কারণে কি হচ্ছে, আমাদের ডিজাইনিংটা কিন্তু অনেক বেশি সিম্পলিফাই হয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে। হুম এবার ব্যাপার হচ্ছে কি, এইখানে স্টেপ বাই স্টেপ যদি আমরা যাই, এখানে অনেক কিছু আমরা দেখতে পাবো। গেটিং স্টার্ট করলে পরে আমাদের ব্লক এডিটার কী কীভাবে কাজ করে তার একটা ব্যাপার রয়েছে। তারপরে এখানে কী হচ্ছে, হাউ টু বলে, হাউ টু গাইডস বলে এখানে অপশানস রয়েছে। এখানে কীভাবে আমরা ব্লক ক্রিয়েট করব। তো ফার্স্ট ক্রিয়েট ব্লক থিম বা ব্লক এডিটার, এরকম বলে অপশানস আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? হুম বিভিন্ন রকমের ব্লকস আমরা এখানে দেখতে পাই, যেখানে আমরা ব্লকসকে ক্রিয়েট করতে পারি এবং একটা ব্লকের মধ্যে আরেকটা ব্লক কীভাবে কাজ করছে তার একটা প্রসেস রয়েছে। হ্যাঁ, এইখানে ব্যাপারটা হচ্ছে কি, এখানে একটা জিনিস দিয়েছে রেজিস্টার ব্লক বলে। এইখানে ব্লকের ব্লক তৈরি, মানে কাস্টম ব্লক যদি আমরা তৈরি করতে চাই সেটা আমরা করতে পারি। অবভিয়াসলি
এইখানে যে প্রসেসটা এখানে অ্যাপ্লাই হয়েছে কিছুটা যদি নজর দাও, দেখো এটা একটা রিয়াক্ট কম্পোনেন্ট বলে মনে হচ্ছে, ঠিক আছে। ফাংশনের মতো দিকে দেখি। হ্যাঁ, এখানে বেসিক্যালি একটা ফাংশনস রয়েছে, যে ফাংশনসের মধ্যে এখানে স্টাইলিংটা দেওয়া হয়েছে কি ভ্যালু পেয়ারিংয়ে, যেটা রিয়াক্টে তুমি দেখেছো। সেই সেমটাই ইউজ করে এখানে ইউজ বলে এখানে রিয়াক্ট হুকস ব্যবহার করা হয়েছে, কাস্টম রিয়াক্ট হুক, এবং সেই কাস্টম রিয়াক্ট হুকটার উপর বেস করে এখানে রিটার্নের মাধ্যমে এখানে অ্যাকচুয়ালি পার্টটাকে দেখানো হচ্ছে, ঠিক আছে। এইটাই হচ্ছে এই ব্লক এডিটরের মেন পার্টটা। এবার ব্যাপারটা হচ্ছে এই ঘটনার মধ্যে আমরা কাজটা কীভাবে করছি। এইখানে প্রথমত এই যে ব্লকসটা রয়েছে, মানে এই যে এডিটরটা, এক সেকেন্ড হোল্ড করো, একটু কাট করে আসি। হুম, একটা second। না, আমার উপরে কথা বলবেন ওই বিষয়টাতে, ওটা আমি বুঝে নেবো। হ্যাঁ স্যার বলুন। এইখানে যখন আমরা কোনো থিমকে কাস্টমাইজ করব, তো এখানে বেসিক্যালি বেসিক কিছু থিমস দেওয়া রয়েছে, বাট আমাদের বেসিক থিমসের পরে আমরা কিছু এক্সট্রা থিম দরকার পড়তে পারে। তো এবার আমি একবার ইন্টারাপ্ট করে একটা জিনিস বলবো আপনাকে। বল। আমরা কি করতাম বলুন তো, আমি বলছি আপনাকে কি করতাম। আমি যখন আমি ওয়ার্ডপ্রেসে .org এ গিয়ে আগে না ইনস্টল করতাম ওই প্যাকটা, যেটা ডাউনলোড ওয়ার্ডপ্রেস বলে যেটা আসে, ঠিক আছে, ওটা নিয়ে গিয়ে তো এসি টক্স এর মধ্যে ফেলতাম স্যার, ফেলা হলো। তারপর কি করতাম, ওটার মধ্যে যদি যাই আমি না, এই কাস্টমে 2025 2024 এই থিম লেখা না প্যাকেজগুলো থাকতো থিমসের মধ্যে। এবার ওখানটায় গিয়ে আমি ওটাকে ধরে ধরে এডিট করতাম, মানে ওর ন্যাপবারটা চেঞ্জ করছি, ওখানে ন্যাপবার বসাচ্ছি। হ্যাঁ, ওখানে ওটাকে HTML এ খুলতাম, ওই পেজটাকে HTML এ খুলতাম, মানে HTML এ কোডিং এর পার্টটা খুলতাম। এবার তখন যখন খুলতাম তখন PHP লেখা, PHP দিয়ে কোডিংটা আসতো। এবার ওখানে চেঞ্জ করতাম, ওখানে চেঞ্জ করে করে তারপর আমি তাহলে বসাতাম। যখন বসাতাম তাতে আমার ওই CMS এর কাজ, মানে ওটাই তো CMS এর কাজ বেসিক্যালি। কিন্তু এখানে আমরা করব অন্যভাবে, এইখানে আমরা করব একটু অন্যভাবে। এইখানে বেসিক্যালি ডিজাইনটা করব এইখানে ব্লক এডিটর দিয়ে, ঠিক আছে। বাট আমরা জিনিসটাকে ফেলবো HTML ফাইলে, যাতে এখানে আমরা পরবর্তীকালে ওটাকে রিইউজ করতে পারি ওই থিমটাকে। তো সেই কারণে মেনলি ব্যাপারটা হচ্ছে কি, আমাদের এখানে প্রথমে কিছু প্লাগিনস এখানে ইনস্টল করতে লাগবে, যেটা অফিসিয়াল প্লাগিনস এরা রেকমেন্ড করে। যদি আমরা ওয়েবসাইটে যাই, যদি আমরা থিম ডেভেলপ করতে যাই, আমাদের মেন হচ্ছে এখানে এখন কেন ব্লক এডিটরটাকে সামনে রেখেছে, কারণ ব্লক এডিটরের মাধ্যমে আমরা থিম বা প্লাগিনস যেটা আমরা করব, তার জন্য ফার্স্ট আমাদের ব্লক এডিটরটা জানতে হবে, কারণ এইটা ব্লক এডিটর ছাড়া কিন্তু থিমস বা প্লাগিনসের কাজ আসবে না, ঠিক আছে। আগেকার দিনে আগে কী হতো, আগে ছিল থিম আর প্লাগিনস, এখন ব্লক এডিটরটা ফার্স্ট, সে ডিজাইন হোক বা যাই হোক না কেন। তো সেক্ষেত্রে আমরা ফার্স্টে যাচ্ছি এখানে থিমস। এখানে যে থিমসটা আমরা করছি, থিমসের কনসেপ্টটাকে বোঝা দরকার। থিমসের হায়ারার্কি, থিমসের হায়ারার্কি জানো?
থিমসে হায়ারার্কি ওই তো ন্যাপবার ব্যানার ওটাই তো। না না, ন্যাপার বানার নয়, অ্যাকচুয়ালি স্ট্রাকচার, থিম স্ট্রাকচারটা, থিমের ফাইল স্ট্রাকচার কীরকম আছে। না থিম স্ট্রাকচার, এই হচ্ছে থিম স্ট্রাকচার, ঠিক আছে। থিম স্ট্রাকচার জেনারেলি এই যে প্যাটার্নটা রয়েছে, এই যে ফাইল প্যাটার্নটা, এর ওপর বেস করে রয়েছে। এখানে হচ্ছে পার্টস বলে, তার ভেতরে পার্টস বলে একটা ফোল্ডার থাকে, যার মধ্যে ওকে তার মধ্যে ফুটার হেডার থাকে, তারপরে প্যাটার্নসের মধ্যে সমস্ত পিএইচপি ফাইল থাকে, স্টাইলসের মধ্যে সিএসএস ফাইল থাকে না, জেসন ফাইল থাকে, ঠিক আছে। টেমপ্লেটসের মধ্যে অ্যাকচুয়ালি সমস্ত ফাইলগুলো থাকে। আর তারপরে বাদ বাকি এইগুলো হচ্ছে আমাদের এক্সট্রা ফাইল, যেগুলো দরকার পড়ছে। এবার এর মধ্যে এইটা হচ্ছে রিকোয়ার্ড, এইটা হচ্ছে রিকোয়ার্ড, এই দুটো জিনিস রিকোয়ার্ড, যেটা না হলে আমরা কোনোভাবেই থিম, কাস্টম থিম ক্রিয়েট করতে পারবো না। তো এবার ব্যাপার হচ্ছে কি, যদি মনে করো যদি আমাদের কাস্টম থিম যদি ক্রিয়েট করতে হয়, দুভাবে আমরা কাস্টম থিম স্টার্ট করতে পারি। এক হচ্ছে আমরা ফ্রম স্ক্র্যাচ স্টার্ট করতে পারি, অথবা আমরা কোনো থিমকে কপি করে নিয়ে কাজ শুরু করতে পারি। মনে করো এই যে থিমটা আছে, এই থিমের একটা ক্লোন বানিয়ে সেই থিমের উপরে আমরা আপডেটেশন শুরু করতে পারি, অথবা আমরা একদম ফ্রম স্ক্র্যাচ শুরু করতে পারি। তাহলে ইনিশিয়ালি আমাদের প্রথম যেটা উচিত, যে ফ্রম স্ক্র্যাচ একটা করে চেষ্টা করে দেখি যে ফ্রম স্ক্র্যাচ কীভাবে হয়। ওকে, ওকে এবার হচ্ছে কি, আমাদের এখানে ডাব্লিউপি লোকালের মেথডে যাও, এখানে দেখো সাইট ফোল্ডার বলে অপশানস দেখতে পাচ্ছ, ঠিক আছে। দাঁড়াও সাইড ফোল্ডার আছে ডাব্লিউপি লোকাল, আচ্ছা হ্যাঁ সাইড ফোল্ডার দেখতে পাচ্ছি, কি দাও এখানে অ্যাপ কর্নার ফাইল লগস আছে। এখানে অ্যাপের ভেতর ঢোকো, তারপরে পাবলিকের ভেতর ঢোকো। পাবলিকের ভেতর ঢুকতেই এখানে এই পাবলিক ফোল্ডারের মধ্যেই অ্যাকচুয়ালি কী হচ্ছে, ডাব্লিউপি অর্গের যে ফাইলটা যেটা আমরা তুলে ফেলতাম, সেই পুরো ফাইলসগুলো এর ভেতরে রয়েছে, ঠিক আছে। এর মধ্যে আমাদের ডাব্লিউপি কন্টেন্ট যেটা আছে, এর ভেতরে থিমস বলে পার্ট রয়েছে। এই থিমসের মধ্যে আমরা আমাদের থিম ক্রিয়েট করতে পারি। পেয়েছি 28543 হ্যাঁ পেয়েছি হ্যাঁ। এখানে মাই থিম বলে একটা ক্রিয়েট করে নাও। মাই থিম বা মাই অ্যাপ বলে আমি রাখলাম, ঠিক আছে, জাস্ট মাই অ্যাপ বলে রাখলাম। এবার এই যেটা করলাম, এবার এইটাকে নিয়ে এবার আমরা এই ভিএস কোড ওপেন করব, যেটা আমাদের মেন এসেনশিয়াল পার্ট। তা ওপেনটা কিভাবে করলেন? ডাইরেক্ট মাই অ্যাপটাকে ভিএস করে ড্র্যাগ করলেন? হ্যাঁ, তাই তো ক্রিয়েট করলাম, রাইট ক্লিক করে ফোল্ডার করে মাই অ্যাপটাকে ভিএস করে ড্র্যাগ করলাম ড্র্যাগ করে দিলাম। এবার ড্র্যাগ করে দেওয়ার পরে এখানে আমাদের ফাইলটা ওপেন হয়ে গেল, ঠিক আছে। এবার এই যে ফোল্ডারটার ভেতরে ঢুকলাম, এই ফোল্ডারের ভেতরে আপাতত আমাদের কোনো ফাইল আপাতত ক্রিয়েট করা নেই, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কী কী দরকার, আমাদের স্ট্রাকচার কী বলছে, এখানে থিম স্ট্রাকচারে কী কী রিকোয়ার্ড, স্টাইল ডট সিএসএস, হ্যাঁ স্টাইল ডট সিএসএস আর ইন্ডেক্স ডট এইচটিএমএল দুটো লাগবেই লাগবে। এখানে ফার্স্টে কী করছি, স্টাইল ডট সিএসএস, এই ফোল্ডারটা ক্রিয়েট করলাম, ঠিক আছে। এবার এরপরে কী হচ্ছে, আমরা যদি ক্লাসিক থিম যদি করতাম, তাহলে এখানে ইন্ডেক্স ডট পিএইচপি, সরি, এখানে ইন্ডেক্স ডট টিএসসি, সরি, স্টাইল ডট সিএসএস আর ইন্ডেক্স ডট পিএইচপি, এই দুটো ফাইল আমাদের অ্যাকচুয়ালি লাগতো ক্লাসিক করলে। কিন্তু ব্লকে কি লাগে, কিন্তু ব্লকে হলে পরে কী হচ্ছে, আমাদের এইটা এইভাবে লাগবে না, আমাদের লাগবে এই ইন্ডেক্স ডট পিএইচপিটার বাদে আমাদের এখানে ফোল্ডার ক্রিয়েট করতে হবে, যার নাম দিতে হবে টেমপ্লেট। টেমপ্লেট বলে আমাদের ফোল্ডার ক্রিয়েট করতে হবে, আচ্ছা টেমপ্লেট নয়, টেমপ্লেটস বলে ফোল্ডার ক্রিয়েট করতে হবে, এস লাগাতে হবে। এর ভেতরে আমরা ইন্ডেক্স ডট এইচটিএমএল বলে একটা ফাইল ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। এবার এইখানে আমাদের তাহলে প্রথমে টেমপ্লেটস একটা ফোল্ডার হলো, একটা সেকেন্ড বাড়িয়ে নিই, টেমপ্লেটস হলো, আর তার মধ্যে আমি একটা ইন্ডেক্স ডট এইচটিএমএল নেব, তাই তো? এর মধ্যে ইন্ডেক্স ডট এইচটিএমএল নিলাম। এবার এই স্টাইল ডট সিএসএস এর মধ্যে গিয়ে এই যে স্টাইল ডট সিএসএস যে ফাইলটা রয়েছে, এই স্টাইল ডট সিএসএস এর মধ্যে আমাদের এই স্টাইলের সম্বন্ধে, মানে অ্যাকচুয়ালি আমাদের থিম সম্বন্ধে ডিটেলস ইনফরমেশন আমাদের দিতে হবে। তো এইখানে এইটা হচ্ছে আমাদের প্রথমে থিম নেম,
যেটা দিতে হবে। এখানে থিম নেম হচ্ছে কি মাই অ্যাপ বলে আমি এখানে থিম দিলাম। তারপরে মোটামুটি এখানে বেসিক এক্সাম্পলস হিসাবে অটোমেটিক্যালি দিয়ে দিয়েছে। তো এখানে থিম ইউআরআই যদি কোথাও থাকে, মানে তুমি যদি এটাকে কোথাও যদি হোস্ট করো, গিটহাবে হোক বা যেখানে হোক, আচ্ছা, এটা অটোমেটিক্যালি চলে আসবে নাকি আপনার কোনো এআই লোড করা চলবে? এটা আমার এই উইন্ডসার্ভ যেটা রয়েছে এর মাধ্যমে এসছে। কারণ কি করে আমি কি করে দেবো? আমার তো উইনসার দেওয়া নেই। এই যে এখানে দেওয়া রয়েছে। আচ্ছা আচ্ছা, আমি কি এই পেজটা আমার কম্পিউটারে খুলবো? আপনি যেটা খুলে রেখেছেন এখন developer.wordpress.org-টা? অবশ্যই খুলতে হবে, নাহলে বুঝবে কি করে। না মানে আমি খুলে খুলে এখনই দেখে নেবো। ওকে, একটু চাপের আছে এটা তো চাপ। হ্যাঁ, মেইন স্টাইল শিট সিএসএস এসছে। ওকে, এবার ওখান থেকে আচ্ছা, আমি তাহলে ওখান থেকে পুরোটাই লাইসেন্স ইউআরআই অবধি পুরোটাই কপি করে নিই, নিচেরটা এক্সপ্যান্ড কোডটাই পুরো কপি করে নিই। এখানে যেটা আছে এখানে বেশি জিনিস লাগে না, ঠিক আছে। এখানে জাস্ট তোমার এই পার্টটা অবধি হলেই হবে। এটাই লাগে। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে আমাদের লাগে মেন থিম নামটা, এইটাই হচ্ছে সবথেকে বেসিক, জাস্ট এইটুকুই লাগে যদি আমাদের বুঝতে হয়, ঠিক আছে। এতগুলো জিনিস না দিলেও আমাদের চলে, মানে যদি আমি এইগুলোকে যদি সরিয়ে দিই, শুধুমাত্র আমি এইটুকুই রাখলাম, ঠিক আছে। এইটুকু রাখলে আমরা কি দেখতে পাচ্ছি সেটা আগে দেখে নিই। দেখো এইখানে এই ফোল্ডারটার ভেতরে, মানে এই থিমসের সেকশানে আমাদের একটা থিম অ্যাড হয়ে গেছে। দেখো মাই অ্যাপ বলে আমাদের এখানে থিম নেম অ্যাড হয়েছে, যেটা এখানে লেখা রয়েছে। এবার মাই অ্যাপের জায়গায় মাই অ্যাপ 1 2। আচ্ছা, মাই অ্যাপে দাঁড়ান 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 দাঁড়ান, একটু দাঁড়ান। মাই অ্যাপেরটা আচ্ছা 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 আচ্ছা, একটু দাঁড়ান একটা সেকেন্ড স্যার। মাই অ্যাপ করলাম, এবার আমার এই থিমটা কোথায় দেখাবে বলছেন? থিমসের মধ্যে, থিম লোকাল সেকশন। হোস্টে। আচ্ছা দাঁড়ান, থিমসটা কোথা থেকে খুলছিলাম? ডাব্লিউপি অ্যাডমিন থেকে খুলছিলাম। হুম, এবার ওখান থেকে গিয়ে থিমসে যাবো। থিমস যেন কার আন্ডারে আসে স্যার? কার অ্যাপিয়ারেন্সের আন্ডার আন্ডারে বলতে থিমস আসে। অ্যাপিয়ারেন্সের আন্ডার থিমস। মাই অ্যাপ চলে এসেছে, থিম ডিটেলস কিছু দিচ্ছে না, শুধু একটা ঝাপসা ছবি দিচ্ছে যেটা করে থাম্বনেইল সেট করে দিই। হ্যাঁ, ওখানে যেহেতু আমাদের স্ক্রিনশট কিছু সেট করা নেই, সে কারণে যদি স্ক্রিনশট তুমি তুলে সেট করতে চাও তাও চলে আসবে। ওকে, ঠিক কথা হয়েছে। তারপরে তো এইটার মধ্যেই দেখো, এই যে এখানে যা নাম এখানে লেখা ছিল সেটাই এখানে রয়েছে, মানে এটা হচ্ছে ইনিশিয়াল পার্ট যেটা লাগবে। এবার যদি আমরা এখানে নেক্সট কী হবে, এখানে আমাদের থিম ভার্সান, এখানে ভার্সান বাদ বাকি আমি এই জিনিসগুলোকে সরাচ্ছি। তাহলে আমাদের সেকেন্ড পার্ট হচ্ছে ভার্সান। যে যখনই আমরা এখানে করলাম, দেখো এখানে ভার্সানসটা শো করছে, ঠিক আছে। ভার্সনটা তো আমরাই ক্রিয়েট করছি না, হ্যাঁ, তাই না? তো এবার ভার্সান তুমি যা লিখবে তাই। আচ্ছা, এবার যতবার আমি থিম আপডেট করব আমি ভার্সন 1 ভার্সন 2 এরকম করতে করতে এটা যাবো। এটা হচ্ছে নিজস্ব ট্র্যাকিং রাখার সুবিধা, হুম, ঠিক আছে। তুমি যা ইচ্ছা ভার্সান রাখতে পারো, ঠিক আছে। ওকে। ভার্সান আমি এটা রেখে দিলাম। এবার এখানে কি হচ্ছে অথর নেম। এবার অথর নেমে আমরা এখানে আচ্ছা, আমি একটা জিনিস দেখছি এখানে কোনো ব্রেক নেই, মানে লাস্টে কোনো কমা টমা দেওয়ার ব্যাপার নেই। কমা টমার দরকার কি, এখানে তো কমেন্টেই তো লিখছি পুরো ব্যাপারটা। এটা তো সিএসএস কমেন্ট, মাল্টিলাইন কমেন্ট, মাল্টিলাইন কমেন্টে লিখছি। আর এই মাল্টিলাইন কমেন্টে আমরা যা লিখছি সেটাই আমাদের এই থিমের পরিচিতি এসে যাচ্ছে, থিমটা কার কিসের ব্যাপারে। এখানে ক্লিক করলে পরে আমি আমার ওয়েবসাইটটাকে রেফার করে দিয়েছি, তাই জন্য সেই ওয়েবসাইটের রেফারেন্স লিঙ্কটা চলে আসলো। এটা বাই চিরান, আপনার যে নামের নিচে একটা দেখুন সুন্দর করে দিচ্ছে, কি বলে ওটাকে? শিবাজি দেবের লেখাটাকে হাইপার লিংকে দিচ্ছে, আমারটা দিচ্ছে না। হ্যাঁ, কারণ বেসিক্যালি তুমি এখানে অথর ইউআরআইটা লেখোনি, তাই। এটা যদি না লেখা হতো তাহলে এখানটাকে শো করবে না। ওকে 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 ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আন্ডারস্টুড। অথর ইউআরআইটা দিলে পরেই তখন এখানে অথর ইউআরআই হাইলাইট হবে, হুম ঠিক আছে। এই হয়ে গেল ব্যাপার।
এবার ব্যাপারটা হচ্ছে, এবার আমি এই থিমটাকে অ্যাক্টিভেট করতে চাইছি। লাইভ প্রিভিউ করে দেখতে চাইলে দেখতে পারো, ফাঁকা রয়েছে আপাতত। তো কিছুই এবার দেবে না, কিছু এবার বানাই বেশি তো নি এবার দেখার ব্যাপার হচ্ছে আমি এটাকে অ্যাক্টিভেট করলাম। যে মোমেন্টে এটাকে আমি অ্যাক্টিভেট করলাম, তার মানে বেসিক্যালি কী হলো, আমার এখন ফ্রন্ট এন্ডে কী আছে, ফ্রন্ট এন্ডে ব্ল্যাঙ্ক, কিছুই নেই। ঠিক আছে, এখানে জাস্ট আমি এখানে H1 ট্যাগ দিয়ে হ্যালো মাই অ্যাপ বলে আমি এটা সেভ করলাম, করে আমি এটাকে করলাম, দেখো এটা শো করছে। আচ্ছা একটা সেকেন্ড, আমাকে একটা প্রশ্নের উত্তর দিন। ও কি করে রিড করছে যে, দাঁড়ান, এটা কোথায় গেলাম, ভিএস করে লিখতে হবে না? আচ্ছা ভিএস করে আমাকে কোনো কিছু সেভ করতে হবে না? এই তো এইটাই বেসিক সেট আপ। আচ্ছা আমাকে এখানে মেটা যে আমার শীট নিতে, ওটা নিতে হবে না? মেটাতে কি নেবে? মানে আমি যেটা HTML ভার্সন 5 টাইপ, ওগুলো ওগুলো কিছু লাগবে না? না, ওগুলো লাগবে না, কারণ ওই যে মাথার যে পার্টটা, মাথার পার্টটা অলরেডি অ্যাটাচ করা হবে প্লাগইনসের মাধ্যমে, ব্যাক এন্ডের মাধ্যমে। তো সেই ক্ষেত্রে বেসিক্যালি কী হচ্ছে, এখানে এই যে HTML এর পার্টটা, এই যে যত স্টাইল বডি ফডি যা রয়েছে, এই যে এই অবধি, ঠিক আছে, এ অলরেডি কী হচ্ছে আমাদের রেন্ডার করছে ব্যাক এন্ড থেকে। ঠিক আছে, এটা যদি আমরা index.php করতাম তাহলে সেক্ষেত্রে ঝামেলা থাকতো। কিন্তু যেহেতু আমরা এখানে index.html করছি, যেহেতু এখানে বলা হচ্ছে যে আমরা এখানে টেমপ্লেট পুশ করছি, জাস্ট টেমপ্লেট পুশ করছি, তো সেই কারণে টেমপ্লেট পুশ করার জন্য এখানে হেডারের পার্টটা আর ফুটারের পার্টটা এ অটোমেটিক্যালি ইনজেক্ট করে দেবে। এখানে আমরা হেডার ফুটারকে নিয়ে আমাদের ভাবনা চিন্তার কোনো দরকার নেই। আমরা জাস্ট এখানে কি হচ্ছে, র ডিজাইন আমরা সেট করতে পারি, যেটা বডির মাধ্যমে হচ্ছে। আর এডিট করতে পারি স্টাইল সিএসএস দিয়ে, মানে কালার করতে, মানে কি বলে, মডিফিকেশন করতে পারি, কালার টালার করতে পারবো স্টাইল সিএসএস ডাইরেক্ট এখানে। এবার তার একটা স্টাইল না না, সিএসএস লিংক করতে হবে তো? এখানে বেসিক্যালি কী হচ্ছে, যদি কিনা কোনো রকম আমাদের স্টাইলিং যদি অ্যাড করতে হয়, তাহলে সেটা করতে গেলে আমাদের functions.php এখানে ইউজ করতে হবে। আমাদের এখানে যদি কোনো স্টাইল যদি অ্যাড করতে হয়, functions.php এই ফাইলের মাধ্যমে আমাদের স্টাইলিং অ্যাটাচ করতে হবে, এবং সেই প্রসেসটা আলাদা। অবভিয়াসলি আমাদের স্টাইলিং এখানে কোনো জায়গায় মেনশন করব, বাট আমাদের যখনই এই কাস্টম স্টাইলিং আমাদের এখানে অ্যাড করতে লাগবে, তখন সেই কাস্টম স্টাইলিংয়ের জন্য আমাদের সেই স্টাইলটা অ্যাটাচ হবে functions.php দিয়ে। ঠিক আছে, তো এই কারণে মেন হচ্ছে আমাদের ফার্স্ট আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে এই পার্টটা, দেন হচ্ছে আমাদের index.html, আর তারপরে হচ্ছে function.php। এই তিনটে জিনিস হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ব্লক টেমপ্লেটের মেইন পার্ট, যেটা ছাড়া আমাদের থিম আমরা ডিজাইন করতে পারবো না। এবার ব্যাপারটা হচ্ছে, আচ্ছা যদি আমরা এইভাবে যদি কাজ করি, তাহলে আমাদের সাইটটা ডিজাইন করবো কী করে? ঠিক আছে, আমরা আমাদের ইচ্ছা মতন সাইট ডিজাইনটা হবে কী করে, বা সেটাকে দেখাবো কী করে? স্যার একটা জিনিস বলবো, আমি মানে একটা HTML এর ডিজাইন বানিয়ে রেখেছি, সেটা তো কপি করে নিয়ে সেখানে পেস্ট করলেই কাজ মিটে যাবে। না, কারণ তুমি ওখানে কপি করে তো আনলে, কিন্তু তোমার যে এক্সট্রা যে রিসোর্সেসগুলো যেগুলো দরকার, সেগুলো তুমি কোথা থেকে অ্যাটাচ করবে? মানে এখানে ফন্ট সাম চলবে না? চলবে, ফন্ট অসমও চলবে, এক্সটার্নাল সিএসএসও চলবে, কিন্তু সমস্ত জিনিসগুলোকে অ্যাটাচ করতে গেলে আমাদের করতে হবে পিএইচপি, functions.php দিয়ে। সেটা পেয়েছে, যেমন ন্যাপবার আমরা যেভাবে লিখেছিলাম, ডবল ফ্যাট হ্যারো দিয়ে লিখেছিলাম ন্যাপবার, ওরকম টাইপের সব করতে হবে, তাই তো? ওরমভাবে করতে হবে, আর আদারওয়াইজ আরও অপশানস আছে। আমি যখন শুরু করেছি অবশ্যই আমি তোমাকে সমস্ত অপশানসই দেখাবো। এটা হচ্ছে ইনিশিয়াল স্টেজ, ঠিক আছে? এবার মেন ব্যাপার হচ্ছে, দেখো আগে প্রথমে তুমি যে ফ্যান্সি ডিজাইন যেটা তুমি চাও, যেটা তুমি ইউজ করবে, তার জন্য তো আমাকে আগে তো বেসিক্সটা তো বুঝতে হবে। একদম একদম একদম। ঠিক আছে, এবার ব্যাপার হচ্ছে কি, আমি এখানে চাইছি যে আমার এই সাইটের পেজটাকে ঠিকঠাক করে ডিজাইন করতে। এবার এই সাইটের পেজটাকে ডিজাইন করতে অবভিয়াসলি আমাদের কী করতে হবে, এখানে কিছু সেটিং করতে হবে যে আমরা এখানে কোন পেজটা দেখাতে চাই। কারণ এইখানে যে পেজটা আমরা শো করছে, এটা কী শো করছে, index.html, তাই না?
ইন্ডেক্স ডট এইচটিএমএল যা লেখা আছে সেটাই শো করছে। আর প্লাস এখানে আমরা যদি এই H1 ট্যাগে যদি কোনো কালার দিয়ে দিই তাহলে সেটা এখানে এসেও যাবে। দেখি আয় না, আসছে না, কারণ বেসিক্যালি এখানে ইন্ডেক্স ডট এইচটিএমএল এ কালারটা তো দিয়েছি ঠিকই, বাট কালারটা অ্যাটাচ করা নেই। এই কালারটাকেও আমাকে অ্যাটাচ করতে হবে, তাহলে পরে গিয়ে এ কাজ করবে, আদারওয়াইজ কাজ করবে না। যাই হোক, আমার তাহলে কী হলো, এখানে H1 ট্যাগ দিয়ে আমার কোনো লাভও হলো না যে এটাকে কালার করতে পারি। তার মানে আমার এখানে শুধুমাত্র এই স্টাইল ডট সিএসএস যেটা রয়েছে, জাস্ট এটা আমার কী হিসাবে রয়েছে, পারপাস হচ্ছে নামগুলো দেখাচ্ছে, থিমের আইডেন্টিটি দিচ্ছে, যেটা দিয়ে আমি বুঝতে পারছি জাস্ট যে এটা থিমের theme আইডেন্টিটি আমার পেলাম। আর ইন্ডেক্স ডট এইচটিএমএল দিয়ে বেসিক আমরা স্ট্রাকচার পেয়ে গেলাম। এবার ব্যাপার হচ্ছে কি, structure পেলাম। এবার হচ্ছে কি আমরা এখানে এডিটে গেলাম, ঠিক আছে। এবার এডিটে যাওয়ার পরে এখানে আরেকবার দেখিয়ে দিই জিনিসটা কীভাবে যাচ্ছে। ফ্রন্টে ছিলাম, এখানে এডিট সাইট বলে অপশানস রয়েছে, ঠিক আছে। হ্যাঁ, এখানে এডিটের মধ্যে গেলাম, যেতেই এখানে কী হলো, ঢুকে গেল। এবার এইখান থেকে যেই ব্যাকে যাচ্ছি না, সঙ্গে সঙ্গে এখানে কী হচ্ছে, আমার টেমপ্লেট স্ট্রাকচার দেখানো শুরু করেছে। টেমপ্লেট স্ট্রাকচার বলতে আমাদের যে অ্যাপ্লিকেশানটা, সেই অ্যাপ্লিকেশানের মানে যেটা আমরা ডিজাইন করছি। আচ্ছা, ফাংশন ডট স্পেসিফায়ার কিন্তু টেমপ্লেটের মধ্যে আপনি বানাননি, বাইরে বানিয়েছেন, বাইরেই বানাবো তো। হ্যাঁ টেমপ্লেটস এর মধ্যে কিন্তু ফাংশন ডট পিএইচপি বানাননি, টেমপ্লেটস এর মধ্যে হ্যাঁ, শুধু ওটা ইন্ডেক্স ডট বাইরেই থাকবে, পার্সোনাল ডট পিএইচপি বাইরেই থাকবে। এবার এটাকে বুঝবো কী করে, আমাদের এই যে এখানে যে থিম স্ট্রাকচারটা রয়েছে, এইটাই হচ্ছে মেন কনসেপ্ট। ফাংশন ডট পিএইচপি বানিয়ে দিলাম। এখানে স্টাইল ডট সিএসএস, ফাংশনস ডট পিএইচপি, থিম ডট জেসন, এগুলো সবই দরকার বাইরে পড়বে আসে। স্টেপ বাই স্টেপ। আর স্ন্যাপশট পিএনজি, এটা হচ্ছে আমাদের ওই ইমেজটা দেখাবার জন্য, যেটা দেখাচ্ছে, হ্যাঁ। যে ইমেজটা আমরা দেখতে পাচ্ছি সেটা। এইখানে অ্যাকচুয়ালি যে যে ফাইলসগুলো লিখবো সেই ফাইলগুলো অটো লিঙ্কড হয়, যদি নাম সেম ম্যাচ করে তবেই, আদারওয়াইজ নয়। এখানে নেমিং কনভেনশন যেভাবে দেওয়া আছে সেই হিসাবে যদি আমরা করি তাহলেই ঠিকঠাক কাজ করবে, আদারওয়াইজ কাজ করবে না। হুম। আর যদি আমাদের এক্সট্রা, যেমন এখানে যেমন এক্সট্রা যদি লাগে, এখানে বেসিক্যালি কী হচ্ছিলো, এটা হচ্ছে বেসিক পার্ট, ঠিক আছে। এবার যদি আমার এক্সটেন্ডেড পার্ট মানে আরও যদি এক্সট্রা লাগে, অ্যাসেটস বলে এখানে ফোল্ডার রয়েছে, যেখানে সিএসএস, ইমেজেস, জেএস আমরা রাখতে পারি। এক্সট্রা যদি আমাদের পিএইচপি রিলেটেড কোনো কিছু ইউজ করতে হয়, তাহলে সেক্ষেত্রে আইএনসি বলে আমাদের ফোল্ডার ক্রিয়েট করতে হবে, যেটাকে আমরা ইউজ করব। প্যাটার্নের মধ্যে প্যাটার্ন ইউজ করব। এটা হচ্ছে আরও এক্সটেন্ডেড পার্ট যেটা আমাদের করতে হবে। ওকে, এইভাবে আমাদের পুরো প্রসেসটা যাচ্ছে। এবার তারপরে হচ্ছে আমাদের মেইন যেটা থাকছে, মেইন ডট স্টাইল ডট সিএসএস, এই পার্টটাতে গেলে পরে কী হচ্ছে, আমাদের স্টেপের মধ্যে ফার্স্ট স্টেপ আমাদের কোন কোন জিনিসগুলো আমরা পাচ্ছি, দিতে পারছি, ঠিক আছে। এবার টেমপ্লেটসের মধ্যে গিয়ে টেমপ্লেট সেকশনটা একবার এক্সপ্লোর করি। তো টেমপ্লেট সেকশনের মধ্যে গেলে পরে কী আছে, এখানে বলছে অ্যাপিয়ারেন্স এডিটার টেমপ্লেট, ঠিক আছে, সিঙ্গেল পোস্ট। এবার ব্যাপারটা হচ্ছে কি, একটা পেজে অনেকগুলো পোস্ট হয়, একটা পোস্টে অনেকগুলো পেজ হয় না, তাই তো? এবার ব্যাপার হচ্ছে কি, এইখানে জিনিসটা কীরকম দাঁড়াচ্ছে, এই জিনিসটা কি দেখালো, এইখানে হচ্ছে থিমস, এডিটার, এই অপশানসে যাওয়ার কথা বলেছে। প্রথমে কী বলছিল, অ্যাপিয়ারেন্স এডিটার, তারপরে টেমপ্লেটস, ঠিক আছে। তারপরে এখানে কি বলছে, টেমপ্লেটস। এই টেমপ্লেটসের মধ্যে গিয়ে এখানে আমরা বেসিক টেমপ্লেট ইন্ডেক্স ডট এইচটিএমএল দেখছি, ঠিক আছে। বাট আমরা মনে করছি যে এখানে আমরা ফ্রন্ট পেজের জন্য ডিজাইন বানাবো, ঠিক আছে, ফ্রন্ট পেজের জন্য ডিজাইন বানাবো। তো ফ্রন্ট পেজটা হচ্ছে আমাদের ইন্ডেক্স ডট এইচটিএমএল। এখানে একটা ডিজাইন লেআউট আমরা সেট করেছিলাম ইন্ডেক্স ডট পিএইচপিতে, ঠিক আছে, সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি। এবার এই যে ব্যাপারটা দেখছি, এইটা হচ্ছে আমাদের নর্মাল এইচটিএমএল ব্লক রয়েছে। এবার হয়ে গেল কি আমাদের ব্লক ওয়াইজ ডেভেলপমেন্ট। এবার দেখো এইখানে আমি এইখানে লিখছি মাই ওয়েবসাইট একটু তো হারিয়ে গেলাম, ডিজাইন। হারিয়ে গেলাম মানে, আচ্ছা HTML, আচ্ছা দাঁড়ান,
এটা ক্লিক করলে HTML আর প্রিভিউ বলে দুটো লেখা দিল। আমি ওটা কি লিখবো? HTML। যা ইচ্ছা, মানে বেসিক্যালি দেখো এখানে মেনলি আমি মুছে দিচ্ছি। কনভার্ট টু ব্লকস করলাম। হ্যাঁ, কনভার্ট টু ব্লকস করে আমি এখানে এইখানে বেসিক্যালি কী হচ্ছে, যা পেয়েছিলাম সেটাকে রিমুভ করে দিয়ে বা কনভার্ট টু ব্লকস করে আমি এখানে আমার মতন লিখে নিচ্ছি। আচ্ছা, আপনি এটা কি নিয়েছেন? হেডিং নিয়েছেন না প্যারাগ্রাফ নিয়েছেন? হেডিং নিয়েছি, ওকে। ঠিক আছে। এবার এখান থেকে আমি H1টাকে সেট করছি, করার পরে এখান থেকে আমি টেক্সট কালার সেট করে নিচ্ছি, ঠিক আছে। এবার এটাকে করে আমি সেভ করে দিলাম। যে মোমেন্টে আমি এইটাকে সেভ করলাম না, না, কালারটা কি করে দিলেন? এই যে এইখানে থাকলে এইখানে এই যে রাইট সাইডে দাঁড়া, ও আচ্ছা 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 আচ্ছা, দাঁড়া। কালার টেক্সটে তো নাল করা আছে, ওটাকে কালার দিলেই নিয়ে নেয়। ওকে, এখানে বেসিক্যালি তুমি ব্ল্যাঙ্ক রয়েছে, এখানে এটা দিলে এখানে গিয়ে এখানে আমি সেভ এগুলো, করলাম। অথবা তুমি যদি মনে করো যে এখানে কাস্টম কিছু কালার সেট করবে ধরে, আর সেটা সেটাও করতে পারো, করে দিলে দিয়ে সেভ করে দিলে। কিন্তু আমার হ্যালো চিরন্তন কিন্তু রয়েই গেছে আমার এতে HTML এ। থাক, HTML এর মানে বেস কোডে রয়ে গেছে, কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে দিব্যি। কি হ্যাঁ করে এখানে হলো ওটা? চেঞ্জ হয়ে গেছে। এবং দেখো ফার্স্ট পেজে আমাদের এই চেঞ্জেসটা এসে গেছে। হ্যাঁ, মানে দাঁড়া, এটাকে তো টেলিকাস্ট করতে হবে। ফার্স্ট পেজটা বোধহয় সেভ করে তারপরে ওটাকে আমরা এখান থেকে, হ্যাঁ হ্যাঁ, চেঞ্জ হয়ে গেছে। হয়ে গেছে তো। এবার ব্যাপারটা হচ্ছে কি, এখানে চেঞ্জ হয়ে গেছে বাট এখানে তো আমাদের চেঞ্জ হয়নি, হ্যাঁ দাঁড়া, হ্যাঁ ভিএস করে তো চেঞ্জ হয়নি। হ্যাঁ, ঠিক আছে। এবার ব্যাপার হচ্ছে কি, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমরা এইখানে যেটা দেখবো সেটাই তো অ্যাকচুয়ালি আমরা ওয়েবসাইটে লঞ্চ করবো, তাই না? হুম, এবার ঘটনাটা হচ্ছে কি, এখানে একটা সমস্যা। এবার সমস্যাটা হচ্ছে কি, তাহলে আমাদের এইখানে যে ডিজাইনটা রয়েছে সেই ডিজাইনটা তো এখানে দেখা যাচ্ছে না। না, তাহলে আমাদের এইখানে যে ডিজাইনটা দেখা যাচ্ছে সেই ডিজাইনটা আমাকে এখানে রাখতে হবে। তাহলে পরে আমি এটাকে নিয়ে গিয়ে আমি যখন থিম পাবলিশ করব, তখন আমার এইখানে দেখা ডিজাইনটাই কিন্তু আমার এইখানে থাকবে, এবং সেই ডিজাইনটাই যখন আমি থিমটাকে পুশ করব মানে আমাদের অনলাইনে, তখন ওই থিমের মধ্যে যা লেখা থাকবে সেটাই আমাদের ওখানে শো করবে। মানে ব্যাপারটা কীরকম দাঁড়াচ্ছে, এই যে জিনিসটা যেটা দাঁড়ালো, এই যে লেখাটা, এইটাকে এই যে তিনটে ডট যেটা আছে সেভের পাশে, এইখান থেকে কোড এডিটারে যাও। দাঁড়ান, এবার দাঁড়িয়ে যান, ওখানে পজ হয়ে যাবে। কোড এডিটর গেলাম। WP হেডিং স্টাইল এলিমেন্টস চলে এসেছে। এবার এলো? এই আপনার পার্টটাকে, এখানে ফ্রন্ট পেজ লেখা দেখাচ্ছে, আমাকে এটা ইন্ডেক্স পেজ লেখা দেখাচ্ছে। কেন এরকম দেখাবে? কারণ আমি ওখানে যে ফ্রন্ট পেজ সেট করে টেমপ্লেট নিয়েছিলাম মনে আছে? টেমপ্লেটের মধ্যে আমি ফ্রন্ট পেজ নিয়েছিলাম মনে আছে? না তো। তুমি কি করেছিলে? আমি তাহলে আবার এখানে ব্যাক করে আছি। দেখো আমার ইন্ডেক্স পেজে রয়েছে আর ফ্রন্ট পেজ, আমি এখানে করেছিলাম কি অ্যাড টেমপ্লেট থেকে এখানে ফ্রন্ট পেজ অপশানস আমি সিলেক্ট করেছিলাম। ব্লগ হোম, ব্লগ হোম। ব্লক হোম তো এখন রয়েছে। আমি এই যে এখানে যেটা ফ্রন্ট পেজ আচ্ছা রয়েছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে এখানে যেটা রয়েছে আমাকে ফ্রন্ট পেজ বলে রয়েছে, ঠিক আছে। আমি যদি এই, তুমি যদি এইটাই গেছিলে, ঠিক আছে, এইটা তোমার রয়েছে। এবার এইখান থেকে তুমি অ্যাকচুয়ালি এই রকম ফ্রন্ট পেয়েছো, পেজ পেয়েছি। এবং এখান থেকে তুমি কনভার্ট টু ব্লক করে তারপরে তুমি এখানে কাজ করছো। এইটা ওকে, ইন্ডেক্স রয়েছে, ঠিক আমার আছে, ফ্রন্ট পেজ আর এই পেজ এখন একই হয়ে আছে। ঠিক আছে। দাঁড়ান, আচ্ছা ফ্রন্ট পেজটা দাঁড়ান এখানে চেঞ্জ করি। মাই ফ্রন্ট পেজ, এক সেকেন্ড দাঁড়িয়ে যাচ্ছে। মাই ফ্রন্ট পেজ হলো এক্সিট করে, আচ্ছা দাঁড়ান সেভ করলাম। মাই ফ্রন্ট পেজ সেভ করলাম। আচ্ছা হলো, এক সেকেন্ড, মেইল চাইল্ড শিট গেলাম। মাই ফ্রন্ট পেজ, ইন্ডেক্স পেজ, মাই ফ্রন্ট পেজে যে, আচ্ছা এবার এডিটরটায় ঢুকবো, এক্সিট কোড এডিটর। মাই ফ্রন্ট পেজে মাই ওয়েবসাইট থিমটা চলে এলো, কিন্তু আমি তো এইটা চাইছি না। তুমি জিনিসটাকে কনফিউজ করে ফেলবে। আমি দেখো এখানে ডিলিট করে না দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, করে ফেলেছি করে ফেলেছি। আমি আরেকবার ডিলিট করে দেখাচ্ছি। না, এখানে করে ফেলেছি করে ফেলেছি, আমি ফ্রন্ট পেজ চলে এসেছে স্যার। আমি এখানে ডিলিট করে দিলাম, আমি এখানে এটাকে ডিলিট করে দিলাম, ঠিক আছে। এবার বেসিক্যালি দেখো কি হচ্ছে, আমার এখানে এই সিঙ্গেল পেজ রয়েছে, ঠিক আছে। এবার এখানে কি হচ্ছে, ফ্রন্ট পেজ লেখাটা চলে আসবে অটোমেটিক। এখানে 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 মেন ব্যাপার হচ্ছে কি, যে যে টেমপ্লেটটা আমার অ্যাভেলেবেল থাকবে না আমার টেমপ্লেট ডাইরেক্টরির মধ্যে, শো করবে যদি সেটা এখানে শো করছে। আমি ইউজ কারণ করে ফেললে এইগুলো তাহলে দেখায় না। এইগুলো হচ্ছে আমার টেমপ্লেট ডিরেক্টরির পেজ,
এবার যেটাকে আমি নিয়ে কাজ করব সেটাতেই আমার এখানে কাজ শুরু হবে। এবার এখানে বেসিক্যালি কী হচ্ছে, এই যে যে হ্যালো যে ব্যাপারটা, এটা হচ্ছে আমার এইখান থেকে আসছে HTML পার্ট থেকে, টেমপ্লেট। হুম। এটা হচ্ছে চুজ প্যাটার্ন বা টেমপ্লেট। এইখান থেকে আমি এই চুজ প্যাটার্ন বা টেমপ্লেটটাকে নিয়ে এটাকে আমি চাইলে কনভার্ট টু ব্লক করে দিলাম, করে জাস্ট আমি এটাকে কালার চেঞ্জ করে নিলাম আপাতত এই মোমেন্টে, সিম্পল। করার পর আমি এটাকে সেভ করে দিলাম, ঠিক আছে। না, এভরি টাইম কনভার্ট টু ব্লক এটা করতে হবে, তাই না? হ্যাঁ, কারণ যেহেতু ওটা HTML ব্লকে আসছে সেই কারণে। ওকে। এবার এখান থেকে ভিউ সাইটে গেলে পরে আমি এখানে ডিজাইন মানে কালার যেটা আউটপুট সেটা আমরা দেখতে পাচ্ছি। এবার এই যে আউটপুটটা যেটা আমরা দেখতে পাচ্ছি সেটাকেই এবার আমরা পেজের মধ্যে রাখবো। কোড এডিটরে ওপেন করলাম। কোড, এখান থেকে কোড এডিটরে গেলাম, এখান থেকে কোড এডিটর মোড, এখান থেকে এই কোড পার্টটাকে কপি করলাম, ঠিক আছে, করে জাস্ট আমি এখানে পেস্ট করলাম। দাঁড়া, আমারটা ওটাকে উড়িয়ে দিয়ে রেখে পেস্ট করে দেবো। হুম, করে দিলাম, তারপরে করে দিলাম, দিয়ে আমি এখান থেকে বেরিয়ে গেলাম, ঠিক আছে। বেরিয়ে এবার ব্যাক করছি, ব্যাক করে এখানে দেখো, এবার তুমি এই যে ব্রাউজারটাকে একবার রিফ্রেশ করো, ঠিক আছে। একবার রিফ্রেশ করলে এবার কী হচ্ছে, এইখানে যেটা দেখতে পাচ্ছি এইটাকে চাইলে আমরা ডিলিট করতে পারি, আর এইখানে যেটা রয়েছে এইখানে এটাকে রিসেট করি, কারণ ইন্ডেক্সটা রিসেট হবে, মাই ফ্রন্ট পেজটা বিল্ড হবে। এখানে এটা ডিলিট করতে পারি, কারণ আমি আচ্ছা, ডিলিট করে দিলাম। দুটোর মধ্যে দুটোর মধ্যে শুধু একটা অপশনই বেশি, সেটা হচ্ছে মাই ফ্রন্ট পেজে রিভিশন বলে একটা অপশন আছে, আর কিছু না। হ্যাঁ, ওইটাতে রিভিশন আসছে কেন, ওইটাতে আমি অনেকবার কাজ করেছি না, চেঞ্জ করছি, তো সেই ক্ষেত্রে রিভিশনসটা আসছে। আর এইখানে কি হচ্ছে, এইখানে হচ্ছে রিসেট অপশন আছে, কারণ আমি এখানে আপডেট করেছি, ঠিক আছে। এবার আমি এটাকে রিসেট করে যেই রিসেট অপশন দিচ্ছি, দেখো এটা এখন আমার পেজের ভেতরে যেটা পেস্ট করেছিলাম এডিটর থেকে নিয়ে, সেটাই এখানে শো করছে। আচ্ছা, আমি এখন ইন্ডেক্সটাকে রিসেট করব। তখন কি হচ্ছে, আমাদের ওই পেজের মধ্যে যে কন্টেন্টটা যেটা রয়েছে সেই কন্টেন্টটাই আমরা এখানে দেখতে পাচ্ছি। লুকিয়ে লুকিয়ে, হ্যাঁ, ইয়েস। তাহলে এখানে মেন ব্যাপারটা, আমার প্রথমে মাই ফ্রন্ট পেজ লেখাটা আছে, যেটা আমি মাই ফ্রন্ট পেজ ওখানে ফেলে রেখেছি। হুম, index.html আমার ফ্রন্ট পেজ দেখাচ্ছে, ঠিক মাই আছে, ইন্ডেক্স পেজ দেখাচ্ছে না কিন্তু। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, যা লেখা আছে তাই দেখাবে এখানে মানে তো। এক সেকেন্ড, একটা ব্যাপারটা বলি। আমি আমার ইন্ডেক্স পেজটা রিফ্রেশ করলাম, হুম, ওকে, কেন দেখান তার কারণ আছে না। আমি ইন্ডেক্স পেজটা রিফ্রেশ করেছি, কিন্তু আমি এডিটর থেকে কোড নিয়ে গিয়ে বসিয়েছি তো আমার এর কোডটা, কি বলে, ওয়েবসাইটের কোড। ধরো, হ্যাঁ, মানে ফ্রন্ট পেজের কোডটা, হুম, তার জন্য ওটা আমাকে দেখাচ্ছে। এবার আমি যেই এখানে গিয়ে এটাকে চেঞ্জ করে রিসেট করবে। আমি যে ইন্ডেক্সটা দেব, ইন্ডেক্সের কোডটা দিলাম, আর ফ্রন্ট পেজের কোডটা দেওয়া ছিল। এবার আমি যে এটাকে ইন্ডেক্স থেকে যে আচ্ছা, এডিট কেন দিচ্ছে, ওকে, এডিট দিচ্ছে কারণ আমি এখন এটা সেভ করে বেরিয়ে নিই। ওটা এডিট দিচ্ছে, কারণ তুমি এডিট করতে চাইলে এডিট করতে পারবে। এবার এটা একটাবার রিফ্রেশ করে দাও, একটা সেন্সার। এবার মিলে গেছে, দুটোর মধ্যে মিলে গেছে, মাই ওয়েবসাইট। মিলে গেছে। এবার তোমার যেটা দরকার নেই সেটাকে তুমি ডিলিট মেরে দিতে পারো। কি হচ্ছে স্যার, আমার ইন্ডেক্স পেজে, আচ্ছা এবার আপনি আমার টেলিকাস্টটা দেখুন, একটু টেলিকাস্টটা দেখুন তো। তুমি শেয়ার করো তাহলে তোমার স্ক্রিন, তাহলে দেখতে পাবো শেয়ার করবো। এখান থেকে। ওকে, আপনারটা রেখে ক্লিক করব যে শেয়ার, স্টার্ট স্ক্রিন শেয়ার, হুম, ওপেন। I would like to record this computer screen and audio. গ্র্যান্ট করব না ডিনাই করব? অ্যালাউ করো। ও তো আচ্ছা, আইটাকে অ্যাড অ্যালাউ করতে হবে। রেকর্ড মানে রেকর্ড তো আর হচ্ছে না, শেয়ারিংয়ের জন্য রেকর্ড করছে।
may not be able to correct the contents of your screen until it is quit. হ্যাঁ, তোমার ওই পারমিশন দরকার পড়বে। আচ্ছা লেটার করছি দাঁড়া, দেখুন তো এবার দাঁড়ান, যা আসবে না ওটা না করলে। স্ক্রিন শেয়ার হয়েছে? না এখনো আসেনি। একবার তোমাকে কুইট করেই আসতে হবে, আচ্ছা কারণ ওটার পারমিশন গ্র্যান্ট করাতে হবে। স্টার শেয়ার স্ক্রিন অ্যালাউ, শেয়ার, এবার আসছে। এবার দেখতে পাচ্ছেন তো? এই এলাম, ঠিক আছে। আমার আছে ব্লক হেডিং, ভিভিড কালার। আচ্ছা কন্টেন্টটা কোথায় দেওয়া আছে? মাই ওয়েবসাইট থিম দেওয়া আছে কন্টেন্টটা। ওকে, আমি ইন্ডেক্সে গেলাম। আচ্ছা আমি এবার হচ্ছে তো, এবার আমাকে দেখাচ্ছে মাই ফ্রন্ট পেজ। হ্যাঁ, আমার তো এইটা লঞ্চ হচ্ছে প্রত্যেকবার, আমি তো এটাকে লঞ্চ করব। ওটাকে লঞ্চ করতে চাইছি তো, কিন্তু মেন ব্যাপার হচ্ছে তোমার তো ফ্রন্ট পেজ টেমপ্লেটটাও রয়েছে। আচ্ছা তাহলে ও সবসময় ফ্রন্ট পেজ টেমপ্লেটটাকে আগে নেবে অলওয়েজ? হ্যাঁ, কারণ ফ্রন্ট পেজ টেমপ্লেটটা অ্যাকচুয়ালি ফ্রন্ট পেজের জন্য, কারণ এখন তোমার ওয়েবসাইটের ফ্রন্ট পেজ তুমি টেমপ্লেট রেডি করে ফেলেছো। যদি ফ্রন্ট পেজ টেমপ্লেট যদি তোমার রেডি না থাকতো, তাহলে index.html থেকে নিত। ওকে আচ্ছা, তো আমার এখানে ইন্ডেক্সে যা চেঞ্জ করছে সেটা আমার এখানের মধ্যে আসবে, আর ফ্রন্ট পেজে যা চেঞ্জ করব সেটা আছে। তার মানে আমি যদি এখন ধরে নিই স্যার, একটা সেকেন্ড দাঁড়ান, না না তুমি ওই থিমের অপশানসে যাও ব্যাক করে। এই যে এখানে না, এখানে না, এখানে ওই যেখানে এডিট অপশানস ছিল পেজ এডিটে ব্যাক করো, ওই ওয়ার্ডপ্রেসের উপরে যাও, ব্যাক করো। এই ফ্রন্ট পেজ গেলাম। আরে ব্যাক করো, ওয়েট করো। এবার ব্যাপার হচ্ছে কি, এই ফ্রন্ট থিমটাকে, এই যে মাই ফ্রন্ট পেজটাকে, ওই যে তিনটে ডট আছে ওইটাকে ক্লিক করো, ডিলিট মেরে দাও। বাহ, ওকে, কি কি রিমুভ হয়ে যায় কি কি হয়নি, এটা তোমার আরে ট্র্যাকিং শাবাশ। রয়েছে, এটা সমস্ত ট্র্যাকিং থাকবে, রিভিশনের মধ্যে সমস্ত ট্র্যাকিং থাকছে। হলো, এটা করে দিলে এবার ওয়েট করো, এবার এখানে দেখো মাই ওয়েবসাইট থিম হয়ে গেল এখান থেকে। আচ্ছা এবার আমি এখানে যদি 1 2 3 লিখে দিই, আর এখানে যদি মারি, ওকে, এবার ডাইরেক্ট ওখান থেকে ওখানে লিংক হয়ে গেছে এখন। এতক্ষণ যেটা ছিল না, আমাকে একবার ওটা কপি করে নিয়ে বসাতে হবে, তাহলে আমাকে ডাইরেক্ট লিঙ্কড হয়ে যাবে। কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে যখনই তুমি আবার ভেতরে গিয়ে মানে এইখানে না, তুমি ব্লক এডিটরে যাও, এই পেজটার, হ্যাঁ এই পেজটার এডিটিংয়ে যাও, ক্লিক করো। এখানে কি রয়েছে তোমার কিন্তু ওই আপডেটটা কিন্তু দেখছে না। না, এবার এই আপডেটটা নিচ্ছে কোথা থেকে? ফাইল থেকে। এবার তুমি এখানে লেখো মাই ওয়েবসাইট থিম চিরন্তন। এবার সেভ করে দাও। ফার্স্ট প্রায়োরিটি তোমার এইটাই যাবে। ওকে, তো মাই ওয়েবসাইট থিম হচ্ছে তো, কিন্তু ওটাকে ও এডিট করবে না। হ্যাঁ, কারণ বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি, তোমার ওই যে থিম পার্টটা যেটা রয়েছে, ঠিক আছে, যে থিমটা আমরা দেখতে পাচ্ছি বা রয়েছে, ওই থিমটা জাস্ট হচ্ছে ওটা হচ্ছে তোমার স্ট্রাকচার, ওইটাই মেন নয়।
যেটা তুমি এখানে এডিট করবে সেটাই হবে মেন। তাহলে এবার আমাকে এখানে যেতে হবে, এটা না, এখানে যেতে হবে, করে এটা ঢুকতে হবে, এটাকে কপি মারতে হবে, হুম। করে যদি আমি এটাকে এখন চেঞ্জ করে দিই তাহলে আবার ওটা লিংক হয়ে গেল। না, এবার তাহলে এবার এখন লিঙ্ক হয়নি, এখানে লিঙ্ক হয়নি। লিঙ্কটা কীরকমভাবে হবে, এটা এটা অ্যাকচুয়ালি কী হচ্ছে, তুমি কপি করে পেস্টটা করলে, হুম, এক্সিট এডিট করো, দাঁড়ান এক্সিট দাঁড়ান। এখানে এক্সিট করে এডিট করো। এবার তুমি ব্যাকে যাও, ওই ওয়ার্ডপ্রেস আইকনটার উপর ক্লিক করো, হুম, এখানে ইন্ডেক্সের 3 ডটের উপরে ক্লিক করো, হ্যাঁ করে রিভিশন, রিসেট। রিসেট, এখানে রিভিশনের ব্যাপার নাই, রিসেট। এই হ্যাঁ হ্যাঁ রিসেট, রিসেট করলে রিসেট করলে তুমি এবার তোমার এবার লিংক পেজে, হয়ে গেল। হ্যাঁ তোমার পেজের যেটা রয়েছে সেটা তোমার রিসিঙ্ক হয়ে গেল, মানে এটা সিঙ্কিং হয়ে যাচ্ছে। এবার তো চেঞ্জ হতে বাধ্যই। এইখানে হয়ে Okay, যাচ্ছে কিন্তু অনেক সময় হয় না, ঠিক আছে? সেই কারণে অনেক সময় তুমি দেখবে এটা হবে না, কারণ কিছু কিছু ক্ষেত্রে যদি তোমার এটার মধ্যে কুকিজ এনাবেল থাকতো, এখন যেহেতু তোমার কুকিজ এনাবেল নেই সে কারণে তুমি এটা দেখতে পাচ্ছ ডাইরেক্ট ফাইল থেকে। যদি কুকিজ এনাবেল থাকতো এই আপডেটটা তুমি দেখতে পেতে না। তাহলে সেক্ষেত্রে তোমাকে ওখানে ওই এডিটারে গিয়ে রিসেট করতে হতো। হুম, তাহলে কী হবে, তোমার যেটা তুমি টেমপ্লেটে রেডি করছো সেটা দেখতে পাবে। এইখানে ব্যাপারটা হচ্ছে কি, ফাইলসের মধ্যে যেটা থাকছে যে ডিজাইনটা, ওটা হচ্ছে সাপোর্টের জন্য, হুম, ওটা হচ্ছে তোমার সাপোর্টের জন্য। মানে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি, তুমি একটা কোড লঞ্চ করলে, বাট কাজ করতে করতে কী হলো, হুট করে উড়ে গেল সমস্ত কিছু, বা চেঞ্জ হয়ে গেল, এবার তোমাকে রিকভার করতে হবে না। তো ওই থিমের যে পার্টগুলো রয়েছে, ওই যে ফাইলগুলো, ওগুলো হচ্ছে রিকভারি ফাইল কাইন্ড অফ। হুম, কিন্তু মেন ব্যাপার হচ্ছে, তুমি যদি তোমার কোড এডিটর থেকে যদি তুমি আপডেট করো, সেই আপডেটসটা তুমি যদি ফাইলে যদি না সেট করো, তাহলে কী হবে, তোমার ওই যে লাস্ট আপডেট যেটা হয়েছে সেটা হারিয়ে যেতে পারে ডেটাবেস থেকে। কারণ তুমি যেই জিনিসটা আপডেট করছো না, সেটা ডেটাবেসে আপডেট হয়ে থাকছে। আর ওই ডেটা আপডেট মানে রিসেট। রিসেট নয়, আপডেট হয়ে থাকছে ডেটাবেসের মধ্যে, যেটা তোমার ফ্রন্ট এন্ডে শো করছে। হ্যাঁ এখানে সেভ করলাম। এইখানে তুমি যেটা আপডেট করবে, এইখানে যে জিনিসটা আপডেট করবে, সেই আপডেটটাই তোমার ফ্রন্ট এন্ডে শো করবে। হ্যাঁ সেটাই শো করবে। আবার এখান থেকে আমার দায়িত্ব হচ্ছে প্রত্যেকবার কিছু আপডেট করার পরে যখন দেখলাম এটা ডান হয়ে গেছে সেভ করব, তখন তখন তুমি এটাকে নেব, কোড, কোড এডিটর থেকে নিয়ে এখানে বসিয়ে দেব। হ্যাঁ। আগে কি করতে, আগে তোমার কাজ ছিল যে আগে ফাইল এখানে থেকে করতাম, এইখানে এখান থেকে করে ওখানে যেত। এইখানে যেত, কিন্তু এখনকার প্রসেস হচ্ছে তুমি এইখানে আগে ডিজাইনটা করবে, এখানে ডিজাইন রান করে সেই কোডটাকে তুলে তুমি ফাইলে শিফট করবে। কিন্তু এখানে তো একটা অসুবিধা আছে। হ্যাঁ আছে, অসুবিধা আছে না? আছে তো অবশ্যই। কেন বলছি, যে আমি যখন কোনো HTML CSS এ কোডিং করছি তখন হয়তো অনেক কমপ্লেক্স CSS স্টাইল রয়েছে, বিফোর আফটার হোভার এফেক্ট হুম আছে। হুম তো সেটা তো আমার এখানে আগে বসিয়ে দিলাম আমি, হুম আমি একে একে ধরে এখানে তো ম্যানিপুলেট করতে পারবো না। দেখো, মেন ব্যাপার হচ্ছে সব কিছু ব্লক এডিটরে হয় না। ইভেন তুমি যে কী বলে এলিমেন্টারে যদি কাজ করো তাতেও হবে না, না হবে না তো। ঠিক আছে? তার জন্য আমাকে আদার্স আরও অপশানস ধরতে হবে, যেমন কাস্টম স্টাইলস অপশানস রয়েছে, ওইখানে কাস্টম স্টাইলকে আমাকে পুশ করতে হবে। কাস্টম স্টাইল আচ্ছা পুশ করার আপনি বিভিন্ন আমাকে জায়গা এখন রয়েছে। যেটা দেখাচ্ছে সেটা ব্লক এডিটর দেখাচ্ছে, কাস্টমে এখন ঢোকেননি তাই তো? কাস্টমে গিয়ে লাভও নেই, মানে কাস্টম নয়, ক্লাসিক থিম। এটা এটা কাস্টমাইজেশনই দেখাচ্ছি তোমার, এই যে সেটা দেখাচ্ছি এটা কাস্টমাইজেশনই দেখাচ্ছি, থিম কাস্টমাইজেশন প্রসেস। বাট থিম কাস্টমাইজেশন প্রসেস এখনকার ডেটে ওয়ার্ডপ্রেসে, প্রথমে থিম আমরা বিল্ড করব ব্লক এডিটরের মধ্যে, তারপর সেইটাকে নিয়ে যাব আমরা থিম ফাইলে। আচ্ছা প্রথমে আমাদের নিয়ে- প্রথমে আমাদের ডিজাইনকে পুরো কপি করে আনতে হবে, মানে পুরো জিনিসটাকে রেডি করতে হবে ব্লক এডিটরের মধ্যে। আর ব্লক এডিটরে যখন ফাইনাল হয়ে যাবে তখন আমরা সেটাকে কোডিংয়ের মধ্যে সেট করব, মানে ফাইলের মধ্যে সেট করব। এই হচ্ছে প্রসেস। তা আমার একটা কথা বলুন, আগে যারা প্রসেস ছিল একটা UIX এর টেমপ্লেট দিত, সেটা আগে ইন্ডেক্স মানে HTML CSS এ কোডিং হতো, হুম, তারপর সেটা ওয়ার্ডপ্রেসে যেত তাই তো? তাহলে HTML CSS এর ফাংশনটা ওয়ার্ডপ্রেসে তাহলে এখন আসবেই না? আসবে।
আসবে না নয়, আসবে, বাট তার প্রসিডিওর চেঞ্জ হয়ে গেছে। এখন প্রসিডিওর চেঞ্জ হয়ে গেছে। আগে ডিজাইন মানে যেটা তুমি লুক অ্যান্ড ফিল যেটা দেখতে পাচ্ছ নো কোডের মাধ্যমে, সেটাকে নিয়ে তুমি ডিজাইনটাকে রেডি করে তারপর সেই ডিজাইনটাকে তুমি ফেলে দিচ্ছ ফাইলে ফার্দার ইউজেসের জন্য। মানে বুঝতে পেরেছি। তা আমার একটা কথা বলুন, আমি যে এখানে বাবা এখানে দাঁড়া একটা সেকেন্ড, একটু ব্যাপারটা একটু ভেঙে বুঝে নি। দাঁড়া, আমি চাইছি কি এখন, সেটা হচ্ছে যে আমার এই এক্সাক্ট ডিজাইনটা আসবে। দাঁড়া, ডিজাইনটা দেখো তো স্লো হয়ে গেছে কেন? এটা আমার ক্লাউডের, আচ্ছা এটা হচ্ছে। আমি চাইছি আপনি আমাকে শুধু এইটুকু জায়গা বানিয়ে দেখিয়ে দেবেন, এইটুকু জায়গা, এই উপরে হেডিংটা, বা যে কোনো একটা পার্ট, হয়তো এই পার্টটা, শুধু এইটুকু পার্টটা। তোমার এই পুরো পেজটাই আমি বানিয়ে দেখাবো, সে নিয়ে আর চিন্তা সেটা করো। এবার এবার কথা হচ্ছে আমি HTML CSS এ এই কোডিংটাকে তুলবো, হ্যাঁ, তুলে এই কোডটাকে কোথায় বসাবো স্যার? এখানে বসাবো তো? মানে HTML CSS এর কোডটা আমার লাগবে তো, লিখে তো আমার এখানেই আমি বসাবো। আগে 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 প্রসেসটা বোঝার চেষ্টা করো। আমি না কনফিউজ হয়ে যাচ্ছে আপনার কথাটা শুনে, মানে বুঝতে পারছি, ব্যাপারটা বুঝতে পেরেছি, কিন্তু আমার আমার ওই একটাই জায়গায় অসুবিধা হচ্ছে বুঝতে, যে তাহলে আমার ইন্ডেক্স HTML CSS এর ফাংশনালিটিটা থাকছে। থাকছে, কিন্তু এবার সেই জিনিসটা আমরা করব ব্লক এডিটর দিয়ে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কি এতদিন যেটা আমরা জানতাম এসি ডক্স এর মধ্যে কপি করে বসে, ওটা কি আমরা ক্লাসিক এডিটরে ইউজ করতাম? হ্যাঁ, ওটা ক্লাসিক এডিটরের কাজ হতো। ক্লাসিক থিম, সেইটা বলেন। আগে যে কাজটা হতো সেটা ক্লাসিক থিমে কাজ হতো। ক্লাসিক থিমে যে জিনিসটা তুমি ফেলতে, সেই জিনিসের মধ্যে কন্টেন্টকে ইনজেক্ট করে কাজকর্ম করা হতো। আর এখন কাজটা হবে ব্লক এডিটরের মধ্যে, ফার্স্ট কাজ করা হবে, তারপরে সেই কন্টেন্টটা ফাইনাল হলে সেটাকে আমরা ফাইলে ট্রান্সফার করব। আমাকে আচ্ছা এবার কথা বলছি, ব্লক এডিটর শিখে গেলে আমি ক্লাসিক এডিটর অটোমেটিক্যালি শিখতে পারবো না? দুটোর কনসেপ্ট আলাদা না, দুটো সিনট্যাক্স আলাদা। বাবা, তাহলে আমাকে আবার ক্লাসিক এডিটর শিখতে হবে? ক্লাসিক থিম ডেভেলপমেন্ট আলাদা প্রসেস, ব্লক থিম ডেভেলপমেন্ট আলাদা প্রসেস। আর দেখাবো যখন দুটোই দেখাবো, কিন্তু মেন তোমার দেখবে ভবিষ্যতে তোমার ব্লক থিম ডিজাইন করতেই তোমার সুবিধা বেশি হবে। আপনি আমাকে এখন আগেবারে করিয়েছিলেন না, দাঁড়ান, আপনি এরকম একটা গেছিলেন, একটা ওয়েবসাইট গেছে, তার নাম হচ্ছে অ্যাস্ট্রা ওয়ার্ডপ্রেস, এরকম একটা বলে আপনি মেরেছিলেন, ঠিক আছে? এই যে অ্যাস্ট্রা ওয়ার্ডপ্রেস থিম। না, থিম নয়। তাতে কি থাকতো, ওই পিএইচপি লেখাগুলোই থাকতো, ন্যাপবারে যেরকম লিখতে হবে সেই লেখাটাই পুরো থাকতো, ঠিক আছে? হ্যাঁ, আপনি শুধু কপি কপি করে এনে বসিয়েছিলেন। দেখো, আগের যে প্রসেস ছিল আর এখন যে প্রসেস হয়েছে, দুটোর মধ্যে পার্থক্য হয়ে গেছে। তো আমি না বোঝাতে পারছি না আপনাকে, দাঁড়ান তো একটুখানি, দাঁড়ান, আমার এই জায়গাটা ব্ল্যাঙ্ক লাগছে, দাঁড়ান। PHP, এই যে এরকম একটা জায়গা দিত হেডার মেনু, আপনি এরকম ভাবে দেখিয়েছিলেন, এইটা আমি ক্লাসিক এডিটরে শিখেছিলাম কি? হুম, এটা ক্লাসিক এডিটরের ব্যাপার। এই যে এইটা হুম, অ্যারে দি, এটা এটা হ্যাঁ। ক্লাসিক এডিটরে, এই পার্টটা ক্লাসিক এডিটরে যায়। ও বাবা, তাহলে এখন তো ক্লাসিক এডিটরই করছে ওরা, কারা? মানে ওয়ার্ডপ্রেসে এখন চাকরি চাইছে তখন তো এই সিস্টেমটাই চাইছে, ক্লাসিক এডিটরই তো চাইছে। তোমাকে আমি যেটা দেখাচ্ছি সেটাতেও ও কাজ করতে পারবে। ক্লাসিকেও শেখাও, ক্লাসিকটাও লাগবে, আবার এটাও লাগবে, দুটোই তুমি করতে পারবে। তোমার আলটিমেট কাজ করার জন্য যা যা অপশানস রয়েছে সেগুলো তো তোমাকে জানতে হবে না।
আমি কি আচ্ছা, বলেছি, okay. আমি বলেছি ওয়ার্ডপ্রেস এমন একটা সিস্টেম যেখানে অনেক রকমের অপশানস রয়েছে। আজকে মেন কথাটা হচ্ছে তুমি কোড লিখতে যত তুমি সুইটেবল, যদি মনে হয় যে তুমি কোড না লিখে যদি তুমি সেম কাজটা যদি বিনা কোডে লিখেই তুমি যদি করে দিতে পারো, কোনটা তোমার কাছে বেটার? বিনা করে করলে সেটা তো হয়ে গেল, বুঝলাম। কিন্তু তার কিন্তু সঙ্গে তুমি মেনটেন্যান্সও করতে পারবে লং টার্ম। এই নয় যে তোমার মেনটেন্যান্সে কোনো রকম অসুবিধা হচ্ছে। সাথে এলিমেন্টেডও হচ্ছে। হ্যাঁ, তা মেন ব্যাপার হচ্ছে তুমি এক্স্যাক্ট যে ডিজাইনটা তোমাকে, আমি যে তোমাকে যে ডিজাইনটা দেখালাম লার্নার.com-এর, ঠিক আছে, ওইটার থিমে আমার এক্স্যাক্ট যে থিমটা যেটা আমি বানিয়েছিলাম টেইলউইন্ড সিএসএস অ্যাপ্লাই করে, এক্স্যাক্ট সেই থিমটাই আমি এখানে অ্যাপ্লাই করেছি, সেম সিএসএস ক্লাস ইউজ করে, সেম জিনিস সব কিছু রেখে, ঠিক আছে, কোনো কিছু এক্স্যাক্ট আমার চেঞ্জ হয়নি। আমি তোমাকে দেখাচ্ছি, আমার ডিজাইনটা দেখাচ্ছি। না না, বুঝতে পেরেছি, ঠিক আছে, সেটা দেখাতে হবে না, বুঝতে পেরেছি। কিন্তু মেন আমার হচ্ছে কথাটা হচ্ছে, আমার মে মাথায় চিন্তাটা এলো যে আমি আমি তাহলে করব না, মানে আমাকে তো তাহলে ক্লাসিক এডিটরটা দেখতে হবে স্যার। আরে ক্লাসিক থিমটা পরে যেও না, তোমাকে তো কি আমি এখনই সব কিছু তোমার করতে হবে, এখনই সব দায়িত্ব লাগবে? স্টেপ বাই স্টেপ যাও না। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ওকে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আরে স্টেপ বাই স্টেপ এগো, তাহলে দেখবে টেনশনটা কম হবে, চাপটা কম লাগবে। ওকে 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 ওকে, ঠিক আছে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, অফিসিয়াল টিউটোরিয়ালেও যেভাবে ওরা রেখেছে, নিশ্চয়ই কোনো বুঝে সুঝেই রেখেছে যে কোনটা আগে লাগবে কোনটা পরে লাগবে। হুম কারণ আজকে মেন ব্যাপার হচ্ছে অফিসিয়াল ডকুমেন্টেশন ওরা ক্লাসিক থিমকে পেছনে করে দিয়েছে, ব্লক থিমকে আগে করে দিয়েছে। তার নিশ্চয়ই কোনো কারণ আছে। মেন কারণ হচ্ছে যে ব্লক থিমটা অনেক বেশি কাস্টমাইজেবল, অনেক বেশি কাস্টমাইজ করা যায়, অনেক বেশি এডিটেবল। যখন ইচ্ছা তখন চেঞ্জ করা যায়, যখন ইচ্ছা তখন আমরা ওটাকে মেনটেন করতে পারি এবং খুব ইজিলি। হুম তো সেই কারণের জন্যই ব্লক থিমটাকে এখন আগে করে দিয়েছে ওরা, আর ক্লাসিক থিমটাকে পেছনে করে দিয়েছে। আর হুম 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 হুম। ব্লক থিমটাকে আগে করে দেওয়াতে সুবিধাটা কী হয়েছে, এখন ব্লক থিমের জন্য তুমি দেখো অধিকাংশ ওয়েবসাইট যেগুলো ওয়ার্ডপ্রেস বানানো, সেই ওয়েবসাইটগুলো কুইকলি খোলে, যেটা আগে একসময় ওয়ার্ডপ্রেসের খুব ঝামেলা ছিল, যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট খুলতে বেশি টাইম নেয়। এখন ওয়ার্ডপ্রেস সাইট দেখো কত তাড়াতাড়ি ফাস্ট খুলে যাচ্ছে, যেগুলো ব্লক থিমে বানানো। ব্লক থিমে বানানো যে ওয়েবসাইটগুলো সেগুলো খুব তাড়াতাড়ি খুলে যাচ্ছে। খোলো তো আমার ওয়েবসাইটটা দেখি তো, কোন ওয়েবসাইটটা? লার্নার.com বা লার্নার.comটাই খোলো। সেটা তো বুঝলাম স্যার, কিন্তু খোলো না দেখি। মার্কেটের চাকরিতে যদি এখন ক্লাসিক এডিটরে বলে যে তুমি কাস্টম জানো, তাহলে সিএমএস তো ব্লক এডিটরের হ্যাঁ, আন্ডারে পড়ছে না। কাস্টম থিম বানাতে জানি তো। লার্নার.com, লার্নার.com, larnr.com লেখো না, এল এ আর এ larnr.com, larnr.com। এল এ আর এন আর। হুম, এইখানে না দিয়ে তুমি ডাইরেক্ট এইখানে পাবে না, তুমি ব্রাউজারে যাও, ব্রাউজারে ডাইরেক্ট লেখো lr.com, larnr, এল এ আর এন আর, তাই তো লিখেছি। larnr। দেখি কি সিচুয়েশন। নিচে না। নেবে নেবে, কিছু একটা প্রবলেম থাকলেও থাকতে পারে, কারণ এটা এসিও বেশি এখনও করিনি। শিবাজি দেবনাথ তার করলো তো পাশে, পাশে ট্যাবে, ডাইরেক্টলি পাশে ট্যাবে শিবাজি দেবনাথ, SHIBAJI দেবনাথ DEBNATH.com। মনে হচ্ছে নেটের কোনো একটা ব্যাপার আছে, আসতে সময় লাগছে। হুম, আমার ঠিকই আছে। সে আছে, গুগল তো তাড়াতাড়ি খুলে যায়। না, ইন্টারনেট ঠিক আছে। আরে তোমার নেট হয়তো ঠিকই আছে, কিন্তু মেন হচ্ছে আমাদের সাইটের যে সার্ভার, সেখান থেকে কুকি করা নেই না, ওই সিরিয়ান সিরিয়ান যেহেতু করা নেই, সেক্ষেত্রে আসতে সময় লাগাচ্ছে। ঠিক আছে। তাহলে আমার সিএমএস ব্লকে হবে? সিএমএস ব্লকেই হবে কাজ। ঠিক
ঠিক আছে, আপনি যখন করাবেন আমাকে ক্লাসিকটাও করাবেন তো, কারণ আপনি আগেরবারে ক্লাসিকটাই করিয়েছিলেন। আগেরবার ক্লাসিকটা করেছিলাম, কিন্তু এখন ব্লক থিমটাই মেন দরকার। না, আপনি ক্লাসিক করাবেন না তাই বলে? ক্লাসিক করাবো না তো বলিনি, কিন্তু মেন ব্যাপার হচ্ছে ব্লক থিম দিয়ে এখন সব কাজ হয়ে যাচ্ছে, তো আমি ক্লাসিকটা এতে বেশি খাটবো কেন? কিন্তু মার্কেটে তো চাইছে, আপনি বুঝছেন না। আমি মার্কেটে যখন যার থেকে মার্কেটে দেখো, শিখবো মার্কেট তখন তো আমাকে বলবে যে ওয়ার্ডপ্রেসে এলিমেন্টার। আচ্ছা, এবার মাথায় এলো সেই ব্লক এডিটর কেন বলেছিল, যে এলিমেন্টার একটা ব্লক এডিটরের মতন একটা এডিটর। কিন্তু মার্কেটে যখন ক্লাসিক এডিটরটা যখন কাস্টমটা চাইছে, পিএইচপিটা চাইছে, তখন তো আমাকে তাহলে সেটা প্রোভাইড করতে হবে। হ্যাঁ, তো সে কারণে দুটো জিনিসই তো আমি তোমাকে করাবো, করাবো না তো বলিনি। আচ্ছা ঠিক কিন্তু মেন ব্যাপার আচ্ছা হচ্ছে ঠিক তুমি আছে। তুমি আগে ব্লক থিম যেটা প্রসেস সেটা না শিখে তুমি ক্লাসিক থিমের প্রসেসটা যদি তুমি ডাইরেক্টলি মাথা ঘামাতে যাও, দুটোতেই কেটে যাবে। ঠিক আছে, ওকে, বুঝতে পেরেছি। কারণ ক্লাসিক থিম ছাড়া তুমি ব্লক থিম ছাড়া তুমি ক্লাসিক থিমে কাজ করতে পারবে না। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি। আবার সেই কারণে ব্লক থিমটা এখন এখন ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ব্লক থিম, ক্লাসিক থিম তারপরে আসছে। ওকে, বুঝতে পেরেছি, ঠিক আছে। এখানে দেখো, এখানে বেসিক্যালি কী হচ্ছে এখন, এই যে টেমপ্লেট, যে ডিজাইনিংয়ের যে ব্যাপারটা দেখো, এখানে টেমপ্লেট ডিজাইনিংয়ে এই যে এতগুলো পার্ট তোমার ব্লক থিমের ওপর রয়েছে, আর দেখো ক্লাসিক থিম এইটুকু জায়গায় সাটিয়ে দিয়েছে। বুঝতে পারছো? না, ক্লাসিফিকেশনটা শিখতে কিন্তু হবে স্যার, ঠিক আছে। আরে ক্লাসিক থিম শিখতে আমি বারণ করছি না, কিন্তু মেন ব্যাপার হচ্ছে ক্লাসিক থিমের কাজ করতে গেলেও, এখন ব্লক থিমের কম্পোনেন্টসগুলো তো দরকার পড়ছে। আর ঠিক আছে, তা হোক, কোনো অসুবিধা নেই। এই যে এখানে ব্লক থিমটা না বুঝে তুমি ক্লাসিক থিম বুঝতে পারবে না, যে কারণে দেখো আগে ব্লক থিমের পার্টটা পড়ানো হচ্ছে, তারপরে গিয়ে ক্লাসিক থিম পড়ানো হচ্ছে। আমাকে যে এর যে হ্যান্ডবুকটা দেওয়া রয়েছে, সেই হ্যান্ডবুকটাকে ফলো করতে হবে, এবং সেই হিসাবে আমরা যখন কাজে এগোবো তখন দেখবে আমাদের কাজটা অনেক বুঝতে সুবিধা হবে। ওকে ওকে, ঠিক আছে। আর যদি তুমি ক্লাসিক থিমের ওপর যদি এগো, ক্লাসিক থিমের এখন প্রপার ডকুমেন্টেশনস নেই। এখন যত ডকুমেন্টেশনস আছে সবই আছে ব্লক থিমের ওপর ডকুমেন্টেশন। এবার ব্লক থিমটা যদি তুমি বুঝতে পারো, তবেই তুমি ক্লাসিক থিমের যা যা রয়েছে সেটা বুঝতে সুবিধা হবে, নাহলে বোঝা যাবে না। কারণ এইখানে তুমি দেখো এদের ওয়ার্ডপ্রেস ডেভেলপারে, ঠিক আছে, কেউ যদি বলে যে আমরা ক্লাসিক থিমে কাজ করি, হ্যাঁ করতেই পারেন, অসুবিধা নেই, কিন্তু ওয়ার্ডপ্রেস কী রেকমেন্ড করছে? ওয়ার্ডপ্রেস রেকমেন্ড করছে ফার্স্টে ব্লক এডিটারে কাজ করো, তারপরে থিমে যাও, তারপরে প্লাগইনসে যাও, তাই না? নিশ্চয়ই এটাকে ফার্স্টে না দিয়ে এটাকে ফার্স্টে দিতে পারতো, কিন্তু ফার্স্টে এইটাকে রেখেছে কেন? কারণ এখানে ব্লক এডিটারটাই এখন মেন, দেন আমরা থিম, দেন আমরা প্লাগইনস, এইভাবে আমরা কাজ করব। হ্যাঁ, এবার বেসিক্যালি কী হচ্ছে, কিছু প্লাগইনস আমাদের গাইড করে যখন আমরা থিম বানাতে যাই, আমরা সেই প্লাগইনসগুলোকে নিতে পারি। আজকে মেন হচ্ছে কি, অধিকাংশ ওয়ার্ডপ্রেস ডেভেলপার যারা আছে তারা প্লাগইনস ইউজ করে কাজ করছে। আজকে তুমি এই যে এলিমেন্টার ইউজ করছো, এলিমেন্টারে কাজ করছো, এলিমেন্টারটা কি? এটা তো একটা প্লাগইনস, তাই নাকি? তাহলে আমি যদি একটা ভালো থিম আমি ব্লক এডিটারের মাধ্যমে যদি বানিয়ে নিতে পারি, একটা ভালো থিম, ভালো গুড লুকিং থিম যেটা আমি ডিজাইন বানিয়েছি, সেটা যদি আমি ব্লক এডিটর দিয়ে বানিয়ে নিতে পারি, এবং সেটাকে যদি আমি কন্টিনিউয়াসলি মেনটেন করতে পারি, তাহলে কি সেটা খুব একটা প্রবলেম আছে? কি বলো? না, আমি বুঝতে পারছি, কিন্তু এখন কোম্পানি বেঁধে দিচ্ছে তো। কোম্পানি বেঁধে দিচ্ছে, তো সেই কারণে আমরা দুটোরই অপশানস জানবো, ওকে, দুটোরই তাহলেই অপশানস হবে, যাবো। ঠিক আছে। আমার আমার মত কথা, ক্লাসিক এডিটর আমার শিখলেই হলো। মেন হচ্ছে ক্লাসিক এডিটারের যে ক্লাসিক থিমের যে ব্যাপারটা, ক্লাসিক থিমের ব্যাপারটা তখনই তুমি জানবে যখন এখানে ব্লক থিমের পার্টটা তোমার কমপ্লিট হবে। ওকে? ঠিক আছে। কারণ ব্লক থিমটা না জানলে পরে আমাদের ক্লাসিক থিম কাজ করবে না, কারণ এখানে থিম ডট জেসন লাগবে। থিম ডট জেসনের উপর বেস করেই এখন এখানে যত থিমস রয়েছে, এই যে এখানে যে কালার যেটা চেঞ্জ হচ্ছে, এই যে কালারের যে পার্টটা, এই কালারের পার্টটা, বা এখানে যখন তুমি টেক্সট এডিটর যখন ইউজ করবে,
এই যে এডিটর যেটা আছে সেটা যখন তুমি ইউজ করবে, তুমি কি ক্লাসিক এডিটর ইউজ করবে? কারণ না বেসিক্যালি ওখানে ব্লক এটা করলাম, কিন্তু আমার কথা হচ্ছে আমাদের যেরকম ছিল যে আমরা একবার স্টাইলটা বানিয়ে নিয়েছিলাম, এইচটিএমএল সিএসএস করা হয়ে গেছে, এবার জাস্ট ওটুকু ধরে ধরে চেঞ্জ করতে করতে করছি। দেখো ওটা এখন ক্লাস। ব্যাপার হচ্ছে কি, এই ব্লক থিম এডিটরটা ওয়ার্ডপ্রেস মেন এটাকে দিয়ে দিয়েছে, ঠিক আছে? এখন এখন আবার একে একটা অপশানস রেখেছে, সিএলএ এসআইসি ক্লাসিক প্রেস বলে একটা নতুন একটা দেখলাম, ক্লাসিক প্রেস বলে। এই যে ক্লাসিক প্রেস বলে এই অপশানসটা দেখলাম। এই ক্লাসিক প্রেসটা হচ্ছে অ্যাকচুয়ালি ওয়ার্ডপ্রেসেরই পুরনো ভার্সন, ক্লাসিক প্রেস বলে নাম দিয়ে রেখেছে। তার নতুন এটা বার করা কি দরকার এটা? ওই যে যাদের ব্লক এডিটর পছন্দ হয় না তাদের জন্য, যাদের ব্লক এডিটর পছন্দ হয় না তাদের জন্য ক্লাসিক এডিটর, ক্লাসিক প্রেস। এখানে ক্লাসিক থিম সাপোর্ট করবে, এটার নাম দিয়েছে ক্লাসিক প্রেস .net। বুঝতে পেরেছি। যাদের মেন হচ্ছে যাদের পোষাচ্ছে না, হুম। এবার ব্যাপার হচ্ছে তোমাকে যদি ক্লাসিক থিমে কাজ করতে হয় তাহলে এখানে ক্লাসিক প্রেস যেটা রয়েছে এখান থেকে তুমি ক্লাসিক প্রেসে কাজ করো। না সেটা না, আমি ওইটাই করব, আমি জ্যাম্পে বা ডাব্লিউপি লোকাল হোস্টেই করব, কিন্তু সেটা এ দিয়ে করব আপনার কি বলে, আমি কি বলে, মেন ওয়ার্ডপ্রেস রেকমেন্ড করছে ব্লক এডিটর ইউজ করো। এবার কারোর কারোর ধরে রেখেছে যে না আমি ক্লাসিক এডিটরেই কাজ করব, মানে ক্লাসিক থিমেই কাজ করব, তাদের জন্য এই যে ক্লাসিক থিম একটা ওই গুটেনবার্গ এডিটর ছাড়া এই তো লিখে দিয়েছে। এটা কি করেছে, ওয়ার্ডপ্রেসেরই একটা পার্ট যেখানে গুটেনবার্গ পার্টটাকে বাদ দিয়ে রেখেছে, বুঝলে? ঠিক আছে। এবার বেসিক্যালি দেখো এখানে মোদ্দা কথা এটাই যে আমাদের কাছে অপশানস রয়েছে, কিন্তু এখন মডার্ন যেটা সাপোর্ট দিচ্ছে, যে মডার্ন সাপোর্টটা যেটা রয়েছে সেটা তো শিখবে, অবশ্যই শিখবো, সেটা না শিখলে তা আমার ক্লাসিক এটাও লাগবে, মানে হ্যাঁ ওটা আমাকে দেখিয়ে দেবেন পরে, ঠিক আছে? ওকে ওকে। লাগবে, আমি করাবো না বলছি না, কিন্তু মেন ব্যাপার হচ্ছে যেটা যেটা করলে কাজ পাবে, যেটা করতে হবে সেটা তো জানতে হবে। কারণ এখন তো মেন ব্যাপার হচ্ছে তোমাকে তো জানতে হবে যে প্রসেসটা কী। আচ্ছা, এই যে যারা সিএমএস বলে যে সিএমএস এ কাজ করতে পারো, ওয়ার্ডপ্রেসে সিএমএস জানো, তাহলে আমি সিএমএস জানো বলতে তো ক্লাসিক এডিটরে সিএমএস কে ওরা রিপ্রেজেন্ট করছে। না, সিএমএস মানে হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে? এবার কন্টেন্ট ম্যানেজমেন্ট এবার সিস্টেম। কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে মেনলি হচ্ছে তুমি এখানে ডিজাইন্সটা ক্রিয়েট করছো, ওকে? সেটা তুমি যেভাবেই করো, ক্লাসিক থিম দিয়ে করো, ব্লক থিম দিয়ে করো, হোয়াট এভার, সেটা মেন ম্যাটার নয়। মেন হচ্ছে তুমি ওটাকে প্লাগ করে আপ অ্যান্ড রান করে ডিজাইনটাকে দাঁড় করে দাও, এই হচ্ছে প্রসেস, ওকে? এবার তুমি যদি ক্লাসিক থিম দিয়ে যদি মানে তুমি মনে করো ব্লক থিম দিয়ে তুমি করে দিলে এবং কন্টিনিউয়াসলি তুমি সেটাকে যদি মেনটেন করতে পারো, ওয়েল অ্যান্ড গুড। কেন তুমি শুধুমাত্র যাবে যে এর মধ্যে? এবার মেন হচ্ছে তোমাকে জানতে হবে যে কোনটার জন্য কী লাগছে। আজকে ব্যাপারটা হচ্ছে কি, যেমন কিনা আমার ভাই এখনও ও এলিমেন্টার ইউজ করছে ওর ক্লায়েন্টের জন্য, যেখানে এলিমেন্টার রয়েছে। কারণ কেন সে এলিমেন্টার চেঞ্জ করতে পারছে না, এলিমেন্টার চেঞ্জ করতে পারছে না কারণ এলিমেন্টার যখনই চেঞ্জ করবে পুরো কন্টেন্টটাকেই শিফট করতে হবে। এক সেকেন্ড স্যার, ধরুন জাস্ট এক সেকেন্ড, এইটা নিয়ে যাও, আর মোটা পাইপটা ওটা রেখে দাও, ওটা আমার চাইছে, আর আমি তোমাকে বলবো সাইফনের জায়গাতে মোটা পাইপটা ইউজ করো, অত বেশি ভালো ফ্রেন্ড নয়, আর তাড়াতাড়ি হয়ে যায়। হ্যাঁ স্যার। এলিমেন্টার পার্টটা, ঠিক আছে, এলিমেন্টার পার্টটা কিন্তু কমপ্লিটলি ওতে যার কন্টেন্ট সেট করা আছে, ওতে যা কাজ সেট করা আছে, সেই কারণে কী হচ্ছে এলিমেন্টারের প্লাগিনসের আন্ডারেই তোমাকে এলিমেন্টের কাজ করতে হবে।
ব্লক এডিটর যখন তুমি কাজ করছো তখন ব্লক এডিটরে কাজ করতে পারবে, ঠিক আছে? এবার ব্লক এডিটরের কন্টেন্ট তুমি যদি ক্লাসিক থিমে যদি চেঞ্জ করতে চাও, হ্যাঁ প্রথমত তাহলে করা যায়। করা যাবে, যাবে না যে তা নয়, কিন্তু ক্লাসিক এডিটরের প্রসেস আলাদা, ব্লক এডিটরের প্রসেস আলাদা। ব্লক এডিটরে কী হচ্ছে, সমস্ত কন্টেন্ট জেনারেশনের জন্য ব্লকস বানানো আছে, যেটা তোমার কোনো কোড না লিখেই তোমার কাজ চলে যাচ্ছে, সেই জায়গায় কেন তুমি কোড লেখার ঝামেলায় যাবে? কারণ এলিমেন্টের কী কাজে লাগে, এলিমেন্টেরও কী আছে, তুমি HTML CSS ইউজ করছো, ওখানে ব্লকসগুলো পাচ্ছ, ওই ব্লকগুলোকে ইউজ করে করে তুমি কাজ করছো এলিমেন্টারে, তাই তো? কারণ ঠিক আছে ঠিক আছে এলিমেন্টারেও কিন্তু ঠিক ওখানে আছে ঠিক আছে, থাক এখন ব্লক এডিটরে এগোন আপনি, কিন্তু ক্লাসিক এডিটর ব্লক এডিটর। আচ্ছা আপনি আমাকে তাহলে কি কি করাবেন আগে একটু বলে দিন তো একটা বার। দাঁড়া, একটা কথা, আমাকে ব্লক এডিটর আপনি করাবেন, এইখানে এই তিনটে জিনিস রয়েছে, তিনটে জিনিস করাবো। ক্লাসিক এডিটর করাবেন না? হ্যাঁ, তো এইখানে এই তো ক্লাসিক এডিটার, কি ক্লাসিক এডিটার তো এইটাই তো ক্লাসিক এডিটার। এখানে জাস্ট তুমি কন্টেন্টটা ক্লাসিকের মতন লিখছো, জাস্ট এখানে তুমি কন্টেন্ট লিখছো, এখানে ডিজাইন করছো না। এইখানে মেনলি কী হচ্ছে, আমরা ক্লাসিক এডিটার মানেটা কি, যখন আমরা পেজের কন্টেন্টকে লেখালেখি করবো তখন হচ্ছে ক্লাসিক। এই যে এই জায়গাটা যখন লেখালেখি কাজ শুরু করছি পেজ ওয়াইজ, সেটা তো ক্লাসিক থাকছে। যখন আমরা পেজের ডিজাইনিংয়ের কাজ করছি তখন আমরা ব্লক এডিটারের উপরেই কাজ করছি। এবার যখন আমরা এখানে লিখছি তো সেটাও ব্লক এডিটার, আবার যখন আমরা ডিজাইন করছি তখন সেটাও ব্লক এডিটার। আজকে একটা জিনিস দেখো, এইখানে আমার সাইটটাতেই আমি দেখাচ্ছি, এই সাইটটার মধ্যে এই যে প্রত্যেকটা যে পার্ট রয়েছে, এই যে পার্টগুলো রয়েছে, এগুলো প্রত্যেকটা ওই কম্পোনেন্ট বানানো রয়েছে, আলাদা আলাদা করে কম্পোনেন্ট এখানে বানানো রয়েছে। কিন্তু এখানে এগুলো কী হচ্ছে, আমার ক্লাসিক নয়, এগুলো হচ্ছে আমার ব্লক থিম, এগুলো হচ্ছে আমার ব্লক থিমে পুরো জিনিসটাকে রেডি করা। এখানে এই পার্টটা পুরোপুরি ব্লক থিমের উপর বেস করে লেখা, পুরোপুরি ব্লক থিম। আবার এখানে যখন আমরা এই যে পার্টটাই আমরা যাচ্ছি, এটাও ব্লক থিমের পার্ট, কিন্তু এই যে কন্টেন্টের যে পার্টটা, এই পার্টটা কিন্তু আমার ক্লাসিকের পার্ট। তো বেসিক্যালি আমরা সমস্ত কিছু ম্যানেজ করতে পারি, ব্লক থিম ক্লাসিক থিম দিয়ে আমরা পুরো ব্যাপারটাকে ম্যানেজ করছি। এখানে প্রচুর প্লাগইন সাপোর্ট রয়েছে ব্যাকএন্ডে, যার উপর বেস করে এই পুরো জিনিসটা দেখা যাচ্ছে। ওকে, এবার মেন হচ্ছে যে ডিজাইনটা তুমি দেখতে পাচ্ছ, যে ডিজাইনটা আমরা করছি, সেই ডিজাইনটা আমরা করবার জন্য এইখানে মেনলি আমরা HTML CSSকে কীভাবে ইউজ করছি সেটাই হচ্ছে মেন বোঝা। বুঝতে পেরেছি। আজকে মেন ব্যাপারটা হচ্ছে এইখানে রেস্ট্রিক্টেড হয়ে যাও না, যে মানে ক্লাসিক থিম না জানলে তুমি ব্লক থিমে কাজ হবে না, ব্লক থিম না জানলে তুমি ক্লাসিক। ব্লক এডিটর বলে যে একটা জিনিস হয় অ্যাপার্ট ফ্রম এলিমেন্টার, এটা আমি জানতাম না। হ্যাঁ, তা আমি জানতে জানতাম না। যে এলিমেন্টার একটা এডিটর, হুম যেটা এলিমেন্টার এক ধরনের ব্লক এডিটর, এটা আমি জানি। হুম এক ধরনের ব্লক এডিটর মানে ব্লক এডিটর নিজে একটা ব্লক এডিটর বলে একটা কিছু জিনিস আছে, এটা আমি জানতাম না। হুম আর তারপরে আমি জানি যে সিএমএস, আমার কাছে হচ্ছে এলিমেন্টার যদি ব্লক এডিটর হয় তাহলে সিএমএস মানে ক্লাসিক এডিটর। এবার সিএমএস এর যে ব্লক এডিটরে কাজ হয় এটা আমি জানি না, এখন আজকে জানলাম। এখন ব্লক টেক্সট জেএস বলে কিছু একটা আছে, দাঁড়াও, এখানে ব্লক কি জানো, এডিটর জেএস, এই এডিটরটা এখন
ইউজ করা হচ্ছে ব্লক এডিটারের জন্য, মানে এই যে ব্লক টেক্সট এডিটার যেটা রয়েছে, এর যে ব্লক টেক্সট এডিটারটা, তার এডিটার পার্টটা অনেক জায়গাতেই, অনেক সিএমএসেই যেখানে ইউআই বিল্ড করা হয় টেক্সট এডিটারের মধ্যে, সেই জায়গাগুলোতে এই এই এডিটার জেএসটাকে ইউজ করা হচ্ছে। এই এডিটার জেএসটা অ্যাকচুয়ালি কী হচ্ছে, আমাদের একটা ব্লক এডিটার, যেটা ওয়ার্ডপ্রেসের মধ্যে ইনবিল্ড করা আছে। এতে এতে কী হয়, আমাদের ইউআই ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে কাজ হয়ে যায়। যাই হোক, এই সমস্ত এখন মাথা খারাপ করে লাভ নেই। মেন মধ্যে কথা হচ্ছে এটাই যে আমরা যখন এখন পেজ ডিজাইন করছি, আমাদের ফার্স্টে ব্লক এডিটর মানে ব্লক থিম আমরা ডিজাইন করব, এবং ব্লক থিমে একটা রিয়েল টাইম যে থিম ডিজাইন হয় সেটাকেই আমরা করব, এবং তার জন্য আমাদের কিছু এক্সট্রা প্লাগিনস লাগবে। বাট আমরা কমপ্লিট একটা সাইট বানাবো যার মধ্যে কমপ্লিট ডিজাইনসটা থাকবে। ওকে, ওকে, সেই কারণে টেনশন করতে হবে না যে কীভাবে হচ্ছে, কী করে হচ্ছে। আমরা স্টেপ বাই স্টেপ পুরো প্রসেসে যাব, এবং এখানে ব্লক থিম দিয়ে আমরা কাজ শেষ করে তারপরে আমরা এখানে কাজ করব। আচ্ছা, আমি এখানে কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস বলে দিই, কয়েকটা আমাদের ইম্পর্টেন্ট প্লাগিনস লাগবে, যে ইম্পর্টেন্ট প্লাগিনস ছাড়া আমাদের ব্লক থিম ক্রিয়েট করাটা একটু সমস্যা হতে পারে। ওর ক্লাসিক থিমের ক্ষেত্রেও তাই, এখানেও তাই। ক্রিয়েট ব্লকস, ক্রিয়েট ব্লক থিম, এই প্লাগিনসটা ফার্স্ট লাগবে। এটা এটা এদের ডিজাইনিংয়ের জন্য অফিসিয়াল প্লাগিনস। add plugin now, ক্রিয়েট ব্লক থিম প্লাগিনস। ঠিক আছে, এইটা হচ্ছে install আমাদের, করলাম। এটাকে করলে কী হচ্ছে, এই যে আমাদের এইখানে অ্যাপিয়ারেন্সে গেলে ক্রিয়েট ব্লক থিম, এইখান থেকে আমরা নিজস্ব থিম ক্রিয়েট করতে পারি। অ্যাক্টিভেট করলাম কিন্তু। কোনো অসুবিধা নেই। এটা ইউজ করা আছে, মানে এটা ইউজ করে আমরা নতুন ক্রিয়েট করতে পারি, বা যে কোনো আমাদের এক্সিস্টিং থিমকে আমরা ক্লোন করে তার কপি করে আমরা কাজ করতে পারি। এটা হচ্ছে ক্রিয়েট ব্লক থিম অপশানস। ঠিক আছে, তারপরের পার্ট হচ্ছে SKA ব্লকস বলে এখানে একটা অপশান রয়েছে। এটা খুব সুন্দর, এটা রিসেন্টলি এসেছে, এটা আমি পছন্দ করি। টেলভিন সিএসএস শিখতে হবে আমার। টেলভিন সিএসএস শেখার কিছু নেই। টেলভিন সিএসএস দিয়ে যে সমস্ত ডিজাইনগুলো আসছে, জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলেই আমাদের পুরো ইউআইটার ডিজাইন চলে আসবে। SKA blocks, SKA ব্লকস। XKA block। আচ্ছা, প্রথম আছে ক্লাসিক ব্লক এডিটর, তাই তো? ক্লাসিক কোথায়? ক্রিয়েট ব্লক থিম। ও ক্রিয়েট ব্লক থিম। ক্রিয়েট ব্লক থিম, SKA ব্লকস। আর পডস ফ্রেমওয়ার্ক, PODS পডস, PODS পডস। এই কাস্টম ডেটা টাইপসের জন্য। পডস ফ্রেমওয়ার্ক, মানে এই তো পডস, পডস বলে সার্চ করো, কাস্টম টাইপস অ্যান্ড কন্টেন্ট ফিল্ড, ফার্স্ট যে অপশনটা রয়েছে এইটা। কাস্টম কন্টেন্ট টাইপস এন্ড ফিল্ডস। আচ্ছা আচ্ছা আচ্ছা, কত কিছু রয়েছে, কত কিছু শিখবো, এক একদিন এক এক রকমের জিনিস শিখতে পছন্দ করি। ঠিক আছে, এই কটা জিনিস আমাদের লাগবে ইনিশিয়ালি আমাদের যে কোনো সাইট ডিজাইন করতে গেলে। আরও জিনিস আছে, বাট আস্তে আস্তে। দেখো, আমি আমার সাইটেও এই জিনিসগুলোকে রেখেছি।
এখানে আছে অনেক কিছু, বাট এই দেখো এখানে পডস অ্যাডমিন বলে অপশানসটা রয়েছে। আর যখনই আমি যখন পেজ ডিজাইন করি তখন পেজ ডিজাইনিংয়ের জন্য এই যে ক্রিয়েট এটা অপশানস রয়েছে, কাস্টম সিএসএস একটা অপশানস রাখা আছে আচ্ছা, এখানে। অ্যাডভান্স কাস্টম ফিল্ড যেটা আমরা ইউজ করতাম, ওটাই কি আমরা একটা নিতাম যে অ্যাডভান্স কাস্টম ফিল্ড, মানে ওটা একটা প্লাগইন ছিল। হুম। হ্যাঁ, তো ওইটা ওইটার কাছে কি পডস করছে? না, পডস করছে আমরা কাস্টম ডেটা টাইপ যদি ক্রিয়েট করি, মনে করো যেমন আমার কোর্সেস সেকশন রয়েছে এখানে, যেমন বিভিন্ন আলাদা আলাদা সেকশনস রয়েছে, সার্ভিসেস, ট্রেনিংস, ভিডিওস, এই যে সেকশনসগুলো রয়েছে এগুলো হচ্ছে আমার কাস্টম ফিল্ড টাইপ, যেটা আমি কোডিংয়ে গিয়ে লিখিনি। মানে এর জন্য আমার প্লাগইনস লাগতো, এক্সট্রা প্লাগইনস ক্রিয়েট করতে লাগতো, সেটা আমি করিনি। না করে আমি জাস্ট এই এই এইটাকে ইউজ করেই আমার কাজটা মিটে যাচ্ছে। মানে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনের জন্য যেখানে আমার প্লাগইনস ক্রিয়েট করতে লাগতো, প্লাগইনস আলাদা করে ক্রিয়েট করতে লাগতো, সেই জায়গাটা আমার করতে হলো না। কি করতে তো আইওভার কথাটা? মেন হচ্ছে আমার কাস্টম পোস্ট টাইপ ক্রিয়েট করার জন্য, এই যে এইগুলো হচ্ছে আমার কাস্টম পোস্ট টাইপ, সার্ভিসেস, লিড বুক, তারপরে এখানে ট্রেনিংস, এই যে ব্যাপারগুলো রয়েছে এগুলো হচ্ছে আমার কাস্টম পোস্ট টাইপ। বা এখানে এটা তো কাস্টম অ্যাপই বানিয়েছি, এই পার্টটা তো কাস্টম একটা অ্যাপই রয়েছে, এটা একটা কাস্টম অ্যাপই রয়েছে লিড বুক বলে। ঠিক আছে, তো এই যে পার্টগুলো রয়েছে এইগুলো হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের অ্যাপ্লিকেশন, মানে এইগুলো হচ্ছে আমার এক্সট্রা পোস্ট টাইপ, যেটার জন্য আমাকে এক্সট্রাভাবে কোডিং লিখতে লাগতো প্লাগইনসে গিয়ে। সেটা না করে আমি জাস্ট এখানে এইটাকে ইউজ করাতে আমার এই জিনিসগুলো ইজিলি এসে গেছে। এবং এর মধ্যে কী হচ্ছে, এর মধ্যে আমার এক্সট্রা ফিল্ড অ্যাড করা হোক যাই হোক, সেই অপশানসগুলো আমার এর ভেতরে রয়েছে। এক্সট্রা ফিল্ডস যে অপশানসগুলো রয়েছে দেখো, এটা ক্লাসিক থিমের মতন করে শো করছে। আর এখানে আমার এক্সট্রা যে ফিল্ডসগুলো দরকার পড়েছে সেই ফিল্ডসও এখানে অ্যাটাচ করে দিয়েছি। ঠিক আছে, তো এখানে মেন ব্যাপার হচ্ছে আমরা যে কোনো ধরনের ডিজাইন চাইলে করতে পারবো এবং ইজিলি করতে পারবো। ঠিক আছে, তার জন্য আমাদের এই কটা জিনিস আপাতত লাগবে। এবার স্টেপ বাই স্টেপ যত জিনিস লাগবে আমি সবই জানাবো। যেমন তোমার ক্লাসিক থিম ডিজাইন করতে গেলে তোমাকে মানে ক্লাসিক থিম ঠিক নয়, ওটা হচ্ছে তুমি এলিমেন্টার দিয়ে কাজ করছো। এলিমেন্টার দিয়ে যখন কাজ করছো তখন এলিমেন্টারেও তোমার এলিমেন্টার ব্লকস পাচ্ছ। এইখানে কী হচ্ছে, তুমি ব্লক থিম যেহেতু কাজ করছো তাই জন্য এখানে প্রচুর ব্লকস পাচ্ছ, সেই ব্লকসগুলোকে ইউজ করে আমরা কাজ করতে পারি। এই যে এখানে যদি যাই, এই যে এখানে দেখো এই যে জিনিসটা যে ইউজ করছি, ওই একটা ডিভটাকে একটা ব্লকের মতন ধরে নিচ্ছে। হ্যাঁ, এবার এই এক একটা ডিপ ব্লক দেখো, এখানে টেইলউইন্ডের ক্লাস এবার সাপোর্ট করবে। এখানে টেক্সট ব্লু 600, ঠিক আছে। এবার আমি এইটাকে তো নিলাম, কিন্তু এবার কী হচ্ছে, আমার এই জায়গাটাকে যদি আউট করি তাহলে কী হচ্ছে দেখো, এখানে টেইলউইন্ড সিএসএসের যে কালার কোডটা সেটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। ওকে, ঠিক আছে, স্টেপ বাই স্টেপ শিখবো। ঠিক আছে, কারণ এখানে বেসিক্যালি কী হচ্ছে, আমার টেইলউইন্ড সিএসএস দিয়ে আমি যদি ডিজাইনের কাজটা করি, আমার তাহলে এক্সট্রা যে স্টাইলিংগুলো সেগুলোকে আমাকে পুশ করতে হচ্ছে না আলাদা করে, কারণ আমার সেটা টেইলউইন্ড সিএসএস দিয়ে আমি পুশ করে পেয়ে যাচ্ছি। আর না হলে তো আমার আলাদাভাবে পুশ করতে হবে। সবই শেখাবো। ঠিক আছে, ওকে, সেখানে স্টেপ বাই স্টেপ চলো, কারণ না হলে পরে এডিট বা পুরো প্রপার ডিজাইন বানানোটা সুবিধা হবে না, এখানে অনেক কিছু প্রবলেম আছে। ওকে, আজকের মতন এই অবধি থাক।